আচ্ছা, আমরা মনে হয় লাইভে আছি এখন। দাঁড়াও আমি জি একটু। ভাই। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা পডকাস্টে। আজকে আমাদের সাথে এক নতুন অতিথি আছে। আম, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের মধ্যে অনেকেই হয়তোবা ওর ভাইকে চিনে। আমি ওর পরিচয়টা একটু পরে দিব, তার আগে ওর পরিচয়টা ওর মুখ থেকে শুনি। দীপ। আসসালামু আলাইকুম। আমি দিব্যায়ন দত্ত, পড়াশোনা করেছি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে। আর 2023-24 শিক্ষাবর্ষে বুয়েট ভর্তি পরীক্ষায় আমার মেধা তালিকায় স্থান ছিল 928তম, এবং আমার ডিপার্টমেন্ট আসছে আইপি। সো এটাই শর্ট ইন্ট্রো। আচ্ছা, আর আমাকে যারা চিনো তারা তো চিনোই, আর যারা চিনো না তাদের উদ্দেশ্যে বলে, আমি মশিউর রহমান। আমি পড়াশোনা করতেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আইপি ডিপার্টমেন্টে 21 ব্যাচ এইচএসসি। আর দ্বীপ হচ্ছে, দ্বীপের সাথে আমার পরিচয়টা একটু অন্যরকম ভাবে হয়েছে। আমি এটা নিয়ে পরে বলতেছি। তার আগে বলি যে ওর ভাইয়ের কথাটা এখানে কেন আনলাম। ওর যে বড় ভাই, ওর নাম হচ্ছে অঞ্জন দত্ত। ও এখন বুয়েটে আছে, আর্কিটেকচারে পড়তেছে, আমাদের ব্যাচেরই। তো ওর ভাইয়ের সুবাদে হচ্ছে আমি ওকে চিনি। মানে নর্মালি এরকম না যে আম, ওর ভাইয়ের সাথে আমার পরিচয় তো সেইভাবে পরিচয়, এটা আর কি একটু আনইউজুয়াল একটা ইভেন্টের মাধ্যমে ওর সাথে আমার পরিচয়টা হয়ে গেছে। তো মানে মূলত হচ্ছে ওর ওর চেহারার সাথে ওর ভাইয়ের চেহারা খুব মিল আছে। তো সেই সুবাদে হচ্ছে আমি ওকে চিনতে পারি যে আমার এক ফ্রেন্ড তো এরকম দেখতে, তো হয়তো বা ওর কোনো ভাই হইতে পারে আর কি, সেই হিসেবে আর কি চেনা। আচ্ছা, তো দীপকে প্রথমে ধন্যবাদ জানাই এই অবসর সময়ে গরমের মধ্যে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো দীপ কেমন আছে? এই তো ভাইয়া, যথেষ্ট ভালো। এখন একটু গরম, বাট দিনকাল বেশ ভালোই চলতেছে। আপনার? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালোই। তারপর এই বন্ধের মধ্যে কিরকম সময় যাচ্ছে, মানে শুয়ে বসে? যাচ্ছে ভাই। মানে হুট করে একটা পড়াশোনার স্টেজ থেকে এরকম একটা ফ্রি স্টেজে আসার, মানে সময়টা কাটানো বেশ মুশকিল। চলতেছে মুভি সিরিজ, এগুলো দেখতে দেখতে। ভাবছিলাম হ্যাঁ, তা পড়াশোনা তা স্টার্ট করি, অবশ্যই এই ঠিক। ব্যাপারে আপনার কাছে জিজ্ঞেস করলাম, বাট যা সাজেশন দিলেন যে আপাতত পড়া শুরু করাটা ঠিক হবে না, ছুটিটা এনজয় করি। হ্যাঁ, তা তা ঠিক আছে, ছুটি। হ্যাঁ, এটা একটা বড় দিক, কারণ ছুটি এরকম আর পাবা না, বুঝছো। আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে যে জি মানে ভাই। এখন তুমি যেই মোমেন্টে আছো, ওই মোমেন্ট হচ্ছে তোমার লাইফের একেবারে সবচেয়ে আনন্দের মোমেন্ট। কারণ তুমি যখন একবার ক্লাস শুরু হয়ে যাবে তখন তুমি আর মানে দম ছাড়া টাইম পাবা না। মানে বুয়েটের প্রচুর বন্ধ আছে আমাদের একটা মানে আমার আমার আম্মুর হচ্ছে এটা খুব একটা অভিযোগ যে এত বন্ধ কেন। ঠিক আছে, মানে আমাদের মিড ব্রেক আছে, আমাদের টিএল আছে, আমাদের সপ্তাহে 2 দিন বন্ধ আছে, আমাদের টার্ম ব্রেক আছে, এত এত বন্ধ, তাও তুমি দেখবা যে তোমার আসলে দম দম ফেলার মতো সময় আসলে হয় না। তো সেই জন্য বলতেছিলাম যে এখন যে বন্ধটা আছে সেই বন্ধটা একেবারে ফুললি এনজয় করো, কারণ এই বন্ধ আর পাবা না পরে। পড়াশোনার চাপ তারপর তো তোমার, প্রচুর, বড় ভাইকে দেখি সবসময়। হ্যাঁ তা তো না, তোমার বড় হয়েছে মানে আর্কিটেকচার, তো আর্কিটেকচারে ওদের একেবারে 1-1 থেকে প্রেশারটা অনেক বেশি। যারা আর্কিটেকচারের পরে ওদের 1-1 থেকে মনে হয় একটা প্রজেক্ট থাকে, তো সেই প্রজেক্টের ইকুইপমেন্টস গুলা জোগাড় করতে করতে ওদের খুব একটা নাজেহাল অবস্থা প্রায়। মানে অনেক অনেক খাটাখাটনি আছে আর্কিটেকচারে, যেটা হয়। তো সেটা আর কি, যারা আর্কিটেকচারে পড়তে চায় ওদের হচ্ছে পরিপূর্ণভাবে আর কি খোঁজ খবর নিয়ে পড়া উচিত। মানে একেবারে প্যাশন না থাকলে আর্কিটেকচারে আসলে, মানে প্যাশন না থাকলে আসলে কোনো ডিপার্টমেন্টেই সার্ভাইভ করা পসিবল না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। জি তারপর ভাই। তোমার আইপিতে জি ভাই। আইপিতে আসছে, তারপর মানে তোমার একটা মানে অনুভূতি আছে না যে আমি বইটা চান্স পাইছি, ওই ওই মোমেন্টটা একটু যদি শেয়ার করতাম। তো এটা যে বলতে মানে গেলে ভাই একটু যখন শুরু তুমি থেকে জানতে স্টার্ট পারছো, করি। মানে জি না ভাই। না, তুমি যখন শুরু একেবারে থেকে। জানতে পারছো যে তোমার রেজাল্ট আজকে দিবে, বা হুম হুম। সারপ্রাইজিংলি তুমি তোমার কোনো ফ্রেন্ডের থেকে জানতে পারছো যে বইটা রেজাল্ট দিছে, তখন ওই মোমেন্টে, জাস্ট ওই 1 সেকেন্ডের মোমেন্টে তোমার কিরকম ফিলিংসটা আসছিল, ওটা যদি একটু বলতে পারতা আর কি। বিশ্বাস হয় নাই ভাই যে আমি চান্স পাইছি। আমি আচ্ছা, তোমাদের তো দুপুর মানে বেলায়। রেজাল্ট। হ্যাঁ। হ্যাঁ, বলো বলো বলো। আমি দুপুর বেলায় শুয়েছিলাম, তো ওই মোমেন্টে এক ছোট ভাই আমার জাস্ট কল দিছে, র্যান্ডম কল আসছে।
ঘুম থেকে উঠছি, সে ফোন দিয়ে বলতেছে ভাই আপনি তো বুয়েটে চান্স পাইছেন। আই ওয়াজ লাইক, ছোট ভাই। আমি প্রথম কথাই ওরে বলছি যে আরে তুমি মজা করতেছো তাই না, মানে বিশ্বাসই হয় নাই। পরে রোল মিলাইছি, না হলো 3 বার করে রোল মিলাইছি ভাইয়া, যে আমি যে হ্যাঁ চান্স এটা পাইছি এটা শুরুতে বিশ্বাসই হয় না একেবারে। হ্যাঁ এটা আসলে খুব অবভিয়াস একটা ঘটনা। না, আমাদের সময় যখন, আমার এখনো মনে আছে আমি যখন রেজাল্টটা দেখি তখন হচ্ছে বৃষ্টির সময় ছিল বুঝছো। তো আমাদের রেজাল্ট হচ্ছে মোটামুটি রাত কত হবে, 8:30 বা 9টা হবে। তো ওই টাইমটাতে আমি নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় যাইতেছি, তখন আর কি চেক করতে করতে যাইতেছি আর কি। তো আর কি তখন দেখলাম যে আমার নাম আসছে এবং আমি মোটামুটি শিওর যে এটা আমার নাম। মানে তোমার মতো আসলে ওরকম আসলে আমার হয় না যে আমি 3বার রোল চেক করবো, কারণ আমি জানি যে আমার আমার নামে ওই একজনই আছে। যখন ওই প্রিলি রেজাল্ট দেয় তখন হচ্ছে দেখলাম ওই একজনই আমার নামে আছে। একজনই তো আছে। আমি এটা কনফার্ম যে এটা আমার নাম হবে আর কি। তো ওই মোমেন্ট আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা আসলে মানে যে বা যারা আর কি চান্স পাইছে তোমাদের মতো বা আমাদের ব্যাচে যারা আছে, মানে সবার কাছে একটা এর একটা মানে অবিস্মরণীয় বলা যায়। এই মোমেন্ট আসলে কখনো আসবে না। আমরা যখন কলেজে পরীক্ষা দিই এনডিসির, আমার এখন স্পষ্ট মনে মনে আছে যে এনডিসির ভর্তি পরীক্ষার রেজাল্ট মনে করো রাত 2টার দিকে আমি চেক করছিলাম, 2টা না যেন 2:30 থেকে। তো এরকম একটা সাফল্য মানে খুবই মানে এটা ভাবি না যে এরকম হবে, মানে আমি যেই লেভেলে পরীক্ষাটা দিয়েছিলাম ওই ওই অনুযায়ী ভাবি না যে এটা হবে। তো এটা আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া, দয়া আছে বিধায়, আল্লাহ চাইছে বিধায় কিন্তু আমরা, আমি তুমি এবং আমাদের মতো যারা আছে তারা কিন্তু আসলে করতে পারছি। এবং ছোটদের যারা জুনিয়র আছে, 25 ব্যাচ বা 26 ব্যাচ বা 24 ব্যাচ, এখন সবচেয়ে ক্রুশাল মোমেন্টে আছে ওদের পরীক্ষা। তো ওদেরকেও বলবো যে ভাই তোমরা এখন মানে ওই 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 1 সেকেন্ডের ফিলিংসটা নেওয়ার জন্য হলো আসলে তোমরা এই কয়টা দিন একটু স্যাক্রিফাইস করো। কি বলো তুমি দীপ? জি ভাই, এটা তো অবশ্যই। এখন আবার এটাও আছে যে প্রত্যেকটা ব্যাচের এখন প্রিপারেশনের সিস্টেমটা আলাদা হবে, যেহেতু 24 ব্যাচের হাতে খুবই কম সময় আছে। ওদের প্রিপারেশনটা একরকম হবে, আবার 25 ব্যাচ যারা বলতে গেলে ওদের অলমোস্ট প্রায় 1 বছর চলে গেছে, ওদের ক্ষেত্রে প্রিপারেশনটা আর এক রকম হবে। 26 ব্যাচ যারা আছে ওরা এখন কলেজ সিলেকশনে ভুগতেছে, যে কোন কলেজে যাইতে পারলে বেটার হবে, এনডিসি ভালো হবে কিনা, বাইরের কলেজ পড়লে ভালো হবে কিনা। তো এক একটা ব্যাচের সিচুয়েশন আচ্ছা এক এক রকম। আচ্ছা দীপ, তোমার কাছে কি মনে হয় যে এই যে যে যারা 26 ব্যাচ, মানে কলেজ সিলেকশনটা তারা খুব দেখি যে খুব সিরিয়াসলি নেয়, মানে সিরিয়াসলি নেওয়া উচিত, মানে নেওয়া এমন না উচিত। যে খুব হেলা ফেলা নিবে। কিন্তু তোমার কাছে কি মনে হয় যে আলটিমেটলি যে আমাদের গোলটা থাকে যে আমরা স্কুল জীবন পার করে যখন ইউনিভার্সিটিতে উঠবো, মানে আমাদের দেশের প্রেক্ষাপট তো এটাই, সাফল্যের মানদণ্ড তো আসলে এখানে ঠিক করা হয় যে আমাদের ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে কোথায় পড়তেছে। মানে এটা হচ্ছে আমাদের সমাজের একটা ব্যাধি বলবো আমি, কারণ অন্যান্য দেশে কিন্তু এটা হয় না। তো যেহেতু আমরা এই সমাজের একটা অংশ, তো আমাদের কিন্তু এর মধ্যে থেকে যা করা করতে হয়। তো যেহেতু ইউনিভার্সিটির একটা অ্যাডমিশন টেস্ট এখানে বড় মানে মানে মাইল ফলক কি বলা যায় কি একজন ছাত্রের জন্য। তো সেই ক্ষেত্রে তার ওই ভর্তি যুদ্ধ পর্যন্ত কলেজের ভূমিকাটা কিরকম, মানে কলেজ কি আদৌ খুব বেশি ভূমিকা পালন করতে পারে? কলেজ বলতে গেলে ভাই ভূমিকা রাখে এটা 20%, বাকি 80% বলতে গেলে নিজের কাছে ভাই। পড়াশোনা তো অলওয়েজ অবশ্যই এটা নিজের কাছে, কলেজ জাস্ট কি পরিবেশটা দেয়, পড়াশোনার পরিবেশটা দেয়। তো এই ক্ষেত্রে রাইট। অনেক সময় যেহেতু আমি নিজেরে দিয়ে বলি ভাই, আমি নিজে এনডিসি তে চান্স বলো। পাইনি, তখন শুরুর দিকে অনেক বেশি হতাশায় ছিলাম যে এনডিসি তে চান্স পাইনি, ও আমার দ্বারা কিছু হবে না জীবনে, এই টাইপের চিন্তা ভাবনা আসে ভাই, স্বাভাবিক, অনেকেরই আসে। কিন্তু ওই টাইমে ভাই এই চিন্তা করে লাভ নাই। আর পরে যেহেতু দেখতেছি যে পড়াশোনা নিজের কাছে ভাই, নিজের করতেই হবে পরে। এখন যেহেতু অনলাইনে যুগ চলে আসছে, অনলাইনে সবাই পড়াশোনা করতেছে, তো সেই ক্ষেত্রে দেশের যে কোনো প্রান্তে বসে থেকে পড়াশোনা করে ভালো করা সম্ভব, যদি স্টুডেন্ট নিজে চায়, যদি মন থেকে চায় থাকে, তাহলেই সম্ভব এটা ভাই। অবভিয়াসলি, কারণ মানে আমি একটা এক্সাম্পল দিই, যারা 24, 25, 26, মানে অ্যাকচুয়ালি 26 ব্যাচের জন্য বলবো যে আমার এরকম, আমি যখন কলেজে পড়ি মানে ফার্স্ট ইয়ারে, করোনার মধ্যে আর কি, এটা 2020 সালে হুম, ঘটনা। হুম। তো তখন হচ্ছে আমি বাসায় বসে আছি, কোনো কাজকর্ম নাই, মানে এমনিতেই পড়াশোনা তো হইতেছে না, এটা স্বাভাবিক। তো এই করোনার মধ্যে আসলে আমি ঠিক করলাম যে যারা আমার পরবর্তী যে ব্যাচটা আছে 22 ব্যাচ, ওদের নিয়ে কিছু করা যায় কিনা। মানে তখন তো আমি নিজে কলেজে পড়ি, আমার তো তেমন একটা এক্সপিরিয়েন্স নাইও এরকম স্টুডেন্টদের নিয়ে কাজ করার। তো আমি চেষ্টা করছি না আমার চাইতে মোটামুটি 1 ব্যাচ যারা জুনিয়র ওদের নিয়ে কিছু করা যায় কিনা। তো আমি
সেরকম একটা 12 থেকে 13 জনের একটা স্টুডেন্ট মানে মোটামুটি অনলাইনে ম্যানেজ করি। তো যাদেরকে নিয়ে আমি হচ্ছে একটা এক্সাম ব্যাচের মতো চালু করি আর কি, যেখানে ওরা অনলাইনে পরীক্ষা দেয়। এবং প্রশ্ন প্রশ্ন সব আমি তখন সেট করছিলাম। তো ওই 12 জনের মধ্যে আমার মনে আছে এখনো যে 4 জন মনে হয় এনডিসিতে চান্স পেয়েছিল। কিন্তু বাকি বাকি যে 8 জন আছে ওরা সামহাও হয়তোবা ইরেগুলার হয়ে গেছে, কিন্তু একজন ছিল যে রেগুলার, সে এনডিসিতে চান্স পায়নি। আমি ওকে একটু মেনশন করতে চাই এখানে, আবরারকে। আপনারা যদি লাইভটা দেখে, ও কিন্তু এনডিসিতে চান্স পায়নি 22 ব্যাচে, কিন্তু ও এখন বুয়েটে আছে মেকানিক্যালে। সো আমি যখন জি ওকে ভাই। দেখি মানে আমি পুরা লিটারালি অবাক হয়ে গেছি যে এই ছেলে এমএসসি চান্স পেলো না কেমনি, কারণ ও তখন ওই পরীক্ষা যখন দিত তখন মোটামুটি টপ র্যাঙ্কে থাকতো ওই সময়। তো এটা একটা এক্সাম্পল হতে পারে। আবার তুমি বললা তুমি এখানে এমএসসি চান্স পাও নাই, তো আমি বলবো যে কলেজ যে সবসময় তোমাকে হেল্প করবে, মানে এটা বলা হয় যে এটা মিথ এরকম চালু আছে যে বুয়েটে 1 পা দিলে বাকি 1 পা নাকি, সরি, এমএসসিতে 1 পা দিলে বাকি 1 পা নাকি বুয়েটে বুয়েটে থাকে। দেওয়া সম্ভব হয়, এরকম এটা। এটা আংশিক সত্য, বাট পুরোপুরি সত্য না, কারণ এমবিসি পুরোপুরি অনেক সত্য না ছেলেপেলে ভাই। আছে বুয়েটে বুয়েটে চান্স পায় না। ঠিক আছে, এরকম আর কি। সো কলেজ কলেজ এখানে ফ্যাক্টর, আবার কলেজ এখানে ফ্যাক্টর না। তো না। বাকি মানে বেশিরভাগ কাজটা হচ্ছে আমাদের নিজেদেরই করতে হয়। সো পড়াশোনা নিজের মধ্যে, কলেজ তোমাকে জাস্ট একটু অ্যাডভান্টেজ দিবে। কিরকম অ্যাডভান্টেজ? তুমি এখানে ঢাকা শহরে কোনো কলেজে আসলে কি কি হয়, তোমার বিভিন্ন জেলার মানুষের সাথে তোমার পরিচয় হয়। তুমি আগে তোমার নিজের জেলার মধ্যে ছিলা, তোমার নিজের স্কুলের মধ্যে ছিলা, তুমি তোমার এলাকার ফ্রেন্ডদের নিয়েছিলা, তুমি জানো যে তারা কেমন, তাদের বিহেভিয়ার কিরকম, তাদের চিন্তা ভাবনা গুলা কিরকম, এগুলো তুমি জানো। কিন্তু যখন তুমি ঢাকা শহরের বা কোনো আহ, অন্য কোনো বড় কলেজে যাবা, তখন দেখা যাচ্ছে যে ওই ওই একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় যে আমি বাংলাদেশের মোটামুটি 64টা জেলার ছেলে মেয়েদের সাথে অ্যাটলিস্ট পড়াশোনা করতেছি। তো প্রত্যেকটা জেলার সংস্কৃতি, তাদের আচার আচরণ, তাদের চিন্তা ভাবনা গুলোর সাথে একটা পরিচয় হয়, এইটুকু আহ, মানে ডিফারেন্স এটা বলা যায়। আর টিচারদের যে বলবো যে আন্তরিকতা, সেটা তো থাকেই, প্রত্যেকটা কলেজে থাকে। কিন্তু আলটিমেটলি দিন শেষে কিন্তু তোমার এগুলো কোনোটাই মানে তোমার ওই একাডেমিক রেজাল্টের ক্ষেত্রে কিন্তু খুব একটা ইফেক্ট পড়ে না। মোটামুটি যেটা পড়ে সেটা হচ্ছে তোমার নিজেরই পড়াশোনা। তো পড়াশোনাটা দ্বারা আসলে সম্ভব। তো যারা 26 ব্যাচ আছে, তাদের কলেজ সিলেকশন বলো বা কলেজের জন্য যারা অলরেডি প্রিপারেশন নিতেছে, তাদের ব্যাপারে তুমি সামান্য কিছু বলবা। কি বলবা সেটা হচ্ছে যে তোমার কি মনে হয় যে তুমি কি কি ভুলের কারণে এনডিসিতে চান্স পাও নাই, মানে তোমার এখন মনে হইতেছে যে আমি যদি এই কাজটা করতে পারতাম তাহলে হয়তো বা আমার চান্স হইলেও হইতে পারতো। এরকম যদি কিছু থাকে, তাহলে 26 ব্যাচের উদ্দেশ্যে বলতে পারো। সেটা বলতে গেলে শুরু করতে হয় আমার এসএসসির এক্সামের পরের টাইমটা থেকে। ওই টাইমে আমি শুরুর দিকে অনেকখানি সময় নষ্ট করছি। প্রথম কথা, অনেকখানি সময় বেশ ঘুরে ফিরে কাটাইছি, চিল করে কাটাইছি। আমি যেহেতু আমরা ওই যে করোনার পরের ব্যাচ ছিলাম, তো ওই টাইমে আমাদের পড়াশোনার চাপটা একটু কম ছিল। তো ওই কারণে আমি বেশ ঘুরে ফিরে কাটাইছি অনেকটা সময়। আর অ্যাডমিশনের টাইমে যখন সিরিয়াসলি প্রিপারেশন নেওয়া শুরু করছি, ওই টাইমে আমি এই যে ভর্তি পরীক্ষার জন্য কিছু কিছু আপনি জানবেনই যে গাইড বই দেওয়া থাকে, অনেকে ওইগুলো ফলো করে। আমি এটা দিয়ে ভুল করছিলাম যে গাইড বই অনেক অনেক বেশি ফলো করে ফেলছিলাম। আমার মেইন বইতে ফোকাস করা উচিত ছিল। আর বলতে গেলে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টে ঝামেলা করছিলাম, ঘাবড়াই গেছিলাম, এগুলো তো আছেই। আমার মনে হয় মেইন কারণ ভাই ওই মেইন বইতে ফোকাস না করাটাই। আমার আরেকটু মেইন বইতে ফোকাস করলে হয়তো বা চান্সটা হয়ে যাওয়া সম্ভব ছিল। আমার ফ্রেন্ডস যারা আছে এনডিসি তে পড়াশোনা করছে, ওরা সবাই মেইন বইতে বেশি ফোকাস করছিল, ওরা ঠিকই চান্স পেয়ে গেছে। এমন ভাই। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মেন বই মাস্ট, এটা তুমি স্বীকার অবশ্যই করো আর নাই করো। কারণ করছি। ভর্তি পরীক্ষায় যে একেবারে আহামরি কঠিন প্রশ্ন দেয় এটা কেউ বলবে না। কারণ আমি হচ্ছে আমাদের সময় থেকে যদি হিসাব করি, তাহলে 2019 থেকে এখন হচ্ছে 2024 চলতেছে, মোটামুটি 5 বছরে 5টা এনডিসি অ্যাডমিশন আমি ফেস করছি। তো আর নিজে পরীক্ষা দিয়েছি একবার, কিন্তু বাকি 4 বছর হচ্ছে আমি ক্যাম্পাসে ছিলাম এবং মোটামুটি সবার থেকে খোঁজ খবর নিয়ে দেখছি যে ওখানকার প্রশ্ন লেভেল হচ্ছে একেবারে অ্যাভারেজ লেভেল। এরকম না যে খুব বেশি কঠিন, না, বরং এরকমও পরীক্ষা গেছে যে খুবই সহজ প্রশ্ন করছে। তাহলে ইভেন ভাই বহু এখন বই থেকে প্রশ্ন, অনেক উঠায় দেয় ভাই। হ্যাঁ, বই থেকে তো দিবে। কারণ আসলে এখানে তো তোমার মানে আমরা এটা অনেকে ধারণা করি যে এখানে খুব ভালো ছাত্রদের নিয়ে ওরা মানে কলেজে সাফল্য করার মূল কারণটাই হচ্ছে কারণ তারা ভালো ছাত্রদের নেয়। এটা আসলে ভুল কথা। ওরা হচ্ছে নেয় এভারেজ ছাত্রদের, খুব ভালো স্টুডেন্ট কিন্তু এখানে চান্স পায় না। পায় কিন্তু কিছু, বেশিরভাগ
দেখা যায় যে বেশি ভালো স্টুডেন্ট যারা ওরা কিন্তু অনেক সময় মিস করে। এটা বিভিন্ন কারণ আছে, এটা ভিন্ন আলোচনা, ওই ক্ষেত্রে যাচ্ছি না। কিন্তু এটা সবাই স্বীকার করবে যে এনডিসিতে ভালো খারাপ একেবারে হাই কোয়ালিটি থেকে মিডিয়াম কোয়ালিটি সব ছেলেপেলেরা সেখানে চান্স পায়, এবং সেখানে চান্স পাওয়ার পর তারা নিজেদেরকে ওইভাবে গড়ে তুলতে পারে। এটা হচ্ছে বড় কথা। তো এখানে প্রশ্নটা যে এতই সোজা, আর আমরা সবাই জানি যে সহজ প্রশ্নে যদি আমি সামান্য ভুল করি ভুল তাহলে হয় আমি কি বেশি, র্যাঙ্ক অনেক 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 পিছিয়ে যায়। পিছনে চলে যাবো। এটা একেবারে চিরন্তন সত্য কথা। তো কঠিন প্রশ্নে ভুল হইলেও এটা কঠিন মানে কি সবার জন্য কঠিন, আর জি, সহজ প্রশ্নে ভুল মানে কি সহজ প্রশ্নে ভুল মানে হচ্ছে এটা সবাই পারবে কিন্তু আমি এটা পারবো না, আমি পারতেছি না। তার মানে আমি সিরিয়ালটা শেষ। তো এই জন্যই আর কি, যেটা দীপ বললো যে মেন বইটা এখানে পড়ার কোনো বিকল্প নেই, মেন বই এখানে পড়তেই হবে। আর এমন না যে কোচিং করতে হয়, আমরা অনেকেই ঢাকা শহরে আসে কোচিং করে, ঠিক আছে, তার যদি অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি থাকে, মানে সে যদি অ্যাফোর্ড করতে পারে তাহলে সে আসতে পারে, কোনো বাধা নেই। বাট এমনি নর্মালি যেটা হয় যে হলিক্রসে তো মনে হয় ভর্তি পরীক্ষাটা হয়, হলিক্রস হয়, সেন্ট জোসেফ হয়, আর হচ্ছে এনডিসি হয়। তো এগুলোর ক্ষেত্রে আসলে কোচিং তেমন জরুরি হয় না, নিজে নিজে পড়লে আসলে হয়ে যায়। আচ্ছা, ইনাফ ভাই। এখন এখন দ্বীপের দ্বীপের কাছ থেকে আমি একটু জানতে চাইবো যে কলেজের, তুমি যখন এনডিসি তে চান্স পাও নাই নিশ্চয়ই একটা হতাশার মধ্যে ছিল, মানে এটা স্বাভাবিক, কারণ অবশ্যই। সবারই একটা ড্রিম কলেজ, এখানে যদি চান্স না হয় তো এর পরবর্তী কয়েকটা মাস হয়তো বা মন খারাপ থাকে, বা আমি যে কলেজে পরবর্তীতে ভর্তি হই সেখানে পড়ার মতো ওই আগ্রহটা পাওয়া যায় না আসলে। এটা আমি নিজেও মানে ওই লেভেলে ফেস না করলে কিন্তু একটু ফেস করতে হয়েছে আমার। তো তোমার আর কি, তুমি কিভাবে ওই জায়গাটা থেকে ওভারকাম করতে পারছিলা যে আমি এখানে চান্স পাই নাই, আমার তাহলে এখান থেকে বা যে কলেজে আছি এখান থেকে ভালো কিছু করা উচিত। ওই মোমেন্টটাতে তুমি কিভাবে নিজেকে সামলাতে পারছিলে, এটা একটু বলতা। শুরুর দিকে তো ভাইয়া তেমন পড়াশোনায় মন একেবারেই বসে নাই। আর বেশ হতাশাই থাকতাম বলতে গেলে, যে যেহেতু আমার বড় ভাইও অঞ্জন দত্ত বড় ভাই, তিনি এনডিসিতে পড়াশোনা করছেন। সেই ক্ষেত্রে আশেপাশ থেকে একটু কথা শুনতে হবে, ওইগুলো সব মিলাই বেশ হতাশায় সময় কাটছে। তারপরে পড়াশোনা শুরুর দিকে একেবারেই মন আসতো না। তারপরে ভাই বুঝাইতো, ভাই আমার অনেক বুঝাইতো যে দেখো কলেজ অনেক বড় ফ্যাক্টর না জীবন। আহ এখান থেকে না পড়ে অনেক অনেক দ্বীপের মেবি নেট কানেকশন একটু উইক হয়ে গেছে। আহ, আচ্ছা, আমরা হ্যালো। একটু হ্যাঁ দীপ, তুমি মনে হয় অফ হয়ে গেছিলা, জি নেট ভাই, একটু কানেকশনটা নেটওয়ার্ক ইস্যুর ছিল। কারণে। নো হ্যাঁ, প্রবলেম, তো কন্টিনিউ আমরা করো। যেটা বলছিলাম ভাইয়া, যে শুরুর দিকে একটু হতাশাই ছিলাম, বাট সময়ের সাথে সাথে আস্তে আস্তে যখন বুঝতে পারছি যে প্রথম 2-3 মাস ভাই লাগে যায় ইন্টারমিডিয়েটে পড়া বুঝতে গেলে শুরুর দিকে। এমন না যে সবকিছুই পড়তে হয়, আবার এমন না যে অনেক কিছু বাদ দিয়ে দিতে হয়, এমন না। সবকিছুই পড়া একটা অপটিমাম লেভেল আছে, ওইটা ভাই ক্যাচ করতে করতে 2-3 মাস লেগে গেছে প্রায়। 2-3 মাস লেগে গেছে, ওর মধ্যে ভাই হতাশাটা বেশ কাটায় উঠতে পারছি। তার পাশাপাশি বড় ভাই অনেক সাপোর্টিভ ছিল, সেও আমাকে সবসময় বুঝাইছে। এগুলো মিলে ভাই হুম, পারছি ওভারকাম করতে। হ্যাঁ, এটা আসলে খুব জরুরি, মানে ফ্যামিলি সাপোর্টটা ওই সময় তো আমরা এটা জি অনেকে ভাই। বুঝি না, মানে ফ্যামিলি ফ্যামিলি হচ্ছে অনেক সময়, মানে সবার ক্ষেত্রে বলবো না, মানে অনেক সময় এই সমাজের প্রেসারে এটা হয় যে ফ্যামিলির কথা শুনে, বাট ফ্যামিলি একটু সাপোর্টিভ হওয়া উচিত। আর সমাজের কথা আসলে কান দিলে হবে না সব ক্ষেত্রে। তো তাদের জি ভাই। চেয়ে আসলে যারা আমরা এই জিনিসটা ফেস করছি এরা হচ্ছে ভালো বুঝবো। তো 26 ব্যাচের জন্য আশা করি আমরা দুজন এটাই বলবো যে যারা যেই কলেজে ভর্তি হও না কেন, তোমাদের হতে পারে সেটা ড্রিম কলেজে তুমি চান্স পাইছো, হতে পারে তুমি চান্স পাও না, কারণ এখানে সিট তো লিমিটেড, সবাই তো চান্স পাবে না, এটা শিওর। তো হুম হুম। এটা মানতে হবে আর কি। তো সবাই চান্স পাবে না তার মানে এই না যে সবাই একেবারে ব্যর্থ হয়ে গেছে, হয়তোবা তোমার ভালো অন্য কোথাও লেখা আছে, এই জন্য তুমি হয়তো এখানে চান্স পাও না। তো এটাও কিন্তু হইতে পারে, তাই না? এটা আসলে মানতে হবে, বাস্তবতাটা আসলে মানাটা জরুরি। এবং আমরা তো এক্সাম্পল দিলাম, এই যে আমাদের দ্বীপ তো সে রাজেন্দ্র কলেজ থেকেও ভালো করতেছে, ঢাকার বাইরে থেকে অনেক, তুমি যদি বুয়েটের একটু পরিসংখ্যানটা দেখো তাহলে দেখবো যে 1300 স্টুডেন্টের মধ্যে 400 স্টুডেন্ট মাত্র বুয়েটে করতেছে এনডিসি, আর বাকি কিন্তু সবগুলাই ঢাকা বা ঢাকার বাইরে থেকে। বাইরে
কলেজ থেকে আসতেছে। তো একটা মেজরিটি 26 কিন্তু, ব্যাচের জন্য ভাই আর একটু অ্যাড করতে চাই 26 ব্যাচের জন্য। হ্যাঁ বলো। 26 ব্যাচের উদ্দেশ্যে এতটুকুই বলার, তারা যে কিছুদিন পরে তারা এইচএসসি এক্সাম কমপ্লিট করার পরে এসএসসি এক্সাম কমপ্লিট করার পরে তারা যখন কলেজের জন্য প্রিপারেশন নেবে ভর্তির জন্য, এনডিসি তে চান্স হলে তো মাশাআল্লাহ খুবই ভালো ভাইয়া। আর যাদের হবে না তাদের উদ্দেশ্যে কথাটাই যে ভাই হার মানা যাবে না, যাই হয়ে যাক হার মানা যাবে না। এনডিসির এক নিয়ম আছে কি, রেগুলার ক্লাস করতে হয়, ওদের রেগুলার ক্লাস করতে হয়। অনেকে আছে যে রেগুলার হ্যাঁ, ক্লাস করে কোপ আপ করে উঠতে পারে না, অনেকে দেখা যায় ওইখানে পিছায় পড়ে। তো এই ক্ষেত্রে তোমরা ভাই ব্লেসড, যারা বাইরে রইছো, যারা বাইরের কলেজে পড়তেছো। এমন না যে অন্যান্য কলেজে যাওয়া নিয়ে কোনো রেগুলার রুলস নাই বা এমন না, আমি কোনো কলেজকে ছোট করতেছি না, সব কলেজে যাওয়ার রুলস আছে, কলেজ যাওয়া উচিত। কিন্তু আমি পার্সোনালি যেটা করছি, আমি কলেজে গিয়ে অতটা ভালো কন্টিনিউ করতে পারতাম না, কলেজে গেলে হাঁপাই যেতাম, আমার আসে আবার বাসায় এসে 2-3 ঘন্টা একটা ঘুম দিতে হতো, যার কারণে লাস্টের দিকে আমি একটানা 8 মাস কলেজে একেবারেই যাইনি, একটানা জাস্ট নিজে বসে বসে পড়াশোনা করছি। এই ক্ষেত্রে আমি অনেক বড় সাপোর্ট পাইছি, যদি এটা আমি এনডিসি থাকতাম এটা পসিবলই হতো না। মানে শুরুর দিকে যেহেতু আমার একটু গ্যাপ পড়ে গেছিল কিছু পার্সোনাল কারণে, তো পরের দিকে যে এই কোপ আপ করে ওঠাটা একেবারেই সম্ভব হতো না। যারা চান্স পাবা না তারা যদি টাইমটা প্রপারলি ইউটিলাইজ করতে পারো। আর বর্তমানে তো ইন্টারনেট ভরা জাস্ট কন্টেন্ট আর কন্টেন্ট, ইউটিউবে সব কন্টেন্ট প্রায় ফ্রিতেই দেওয়া আছে, অনেক ভালো ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট ফ্রিতে দেওয়া আছে। এটাকে যদি সঠিকভাবে সঠিক সময় কাজে লাগানো যায়, লাইফে অনেক ভালো কিছু করা সম্ভব। আমার এমন ফ্রেন্ড আছে যারা বুয়েটে টপ 400 এর মধ্যে রয়েছে। তারা কলেজ থেকেও তেমন কিছু, এটি একটু বলতে হইতেছে ভাইয়া, যে কলেজ থেকে অতটাও বলো বলো। কন্টিনিউ করে নাই কলেজে, বাট বাসায় নিজে নিজে পড়াশোনা করছে এরা একেবারে হুম, 100% নিজে এটা হয়, পড়াশোনা এটা হয়। করছে, অনলাইন কাজে লাগে, আর এরা বেস্ট ফাটাই দিছে সব জায়গায়। এটা তো স্বাভাবিক, এটাই, কেউ কারণ যদি আমি এখানে একটা ফ্যাক্ট এনডিসিতে বলি। চান্স না পাও, হতাশ হওয়ার কোনো জায়গা নাই ভাই। জি ভাই। রাইট, একদম একদম পারফেক্ট। আচ্ছা, আমি এখানে একটা ফ্যাক্ট বলি। এটা আসলে আহ, বলতে পারো যে কলেজে না গিয়ে আসলে, মানে অনেকে বলে যে কলেজে না গিয়ে আসলে কেমনে সম্ভব। এটা সম্ভব আসলে। তাও মানে এর মানে এই না যে তুমি কলেজে যাবা না, আমরা এটা বলতেছি না, তুমি অবশ্যই কলেজে যাবা। কিন্তু আমরা যাবা। বলতেছি যে কলেজে না গিয়েও সম্ভব কিভাবে, মানে এটা আসলে সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা হয় যে, যেই টিচাররা আছে সেই টিচারদের সাথে আসলে স্টুডেন্টদের একটা এই যে একটা গ্যাপ থাকে, অনেক বড় একটা হিউজ ডিফারেন্স ইন্টারেক্টটা থাকে। ঠিকভাবে হয় না। তো যার ইন্টারেক্ট আসলে ঠিক মতো হয় না, রাইট, এটাই। জি তো ভাই। এই জন্য আর কি তার কাছে ওই টিচারকে হয়তো বা ভালো লাগে না, ওই টিচারের পড়া সে নিতে পারে না। এটা একটা তার প্রবলেমের জায়গাটা হইতে পারে। আর তুমি যে জি জায়গাটা ভাই। মেনশন করলা যে টানা 6 মাস হয়তো বা পড়াশোনা হয় নাই, 8 এনডিসিতে মাস থাকলে ভাই। তোমার আসলে হতো না। হ্যাঁ, ও 8 মাস, শুরুর সরি। দিকে হ্যাঁ, তো 6 মাস 6 মাস। এনডিসিতে থাকলেও, মানে এনডিসিতে থাকলে বা নটর ডেমে থাকলেও তোমার, তুমি তাহলে একেবারে পিছিয়ে পড়তা, মাস্ট শিওর। একেবারে কেন? কারণ মাস্ট। হচ্ছে যে ওরা হচ্ছে একটা রুলস এন্ড রেগুলেশনের মধ্যে আছে যে আমাদের এই বছরের মধ্যে এইটুকু শেষ করতে হবে। তার মানে টিচাররা হচ্ছে পুরো দৌড়ের উপরে থাকে। মানে তুমি এটা দেখবা যে স্যাররা তাড়াহুড়া করে, মানে হয়তো ফার্স্ট ইয়ারের দিকে একটু স্লোলি আগায়, বাট সেকেন্ড ইয়ারে যারা আছে ওরা মনে করো দেখে যে 4 মাসের মধ্যে সেকেন্ড পেপার বইটা পুরো শেষ করে ফেলে, একেবারে খুব স্পিডে আগায়। তো যদি ওই সময় কেউ স্লিপ করে, ওই এনডিসির স্টুডেন্ট যদি কেউ স্লিপ করে, তাহলে কিন্তু সে ক্লাস থেকে একেবারে পুরো শেষ, পিছিয়ে গেছে। ক্লাস টেস্টেও সে ভালো করবে না, আলটিমেটলি গিয়া সে টার্মেও ভালো করতে পারবে না। হ্যাঁ, সে যদি পরবর্তীতে সময় নিয়ে নিজে নিজে একা একা পড়ে দেন পরীক্ষা দেয়, তখন আবার মনে করো সে দেখা যাচ্ছে বোর্ডে টপ করে বা অ্যাডমিশনে টপ করে, সেটা তার ব্যক্তিগত উদ্যোগে বা ব্যক্তিগত পরিশ্রমে সেটা হয়। বাট কলেজের যদি রুলস এর মধ্যে থাকো, তাহলে তোমার হচ্ছে রেগুলারিটি এটা মেনটেন করা লাগে। এটা তুমি যে কোনো কলেজে হও না কেন, তোমার এমন আছে যে কলেজে যাবা না, সরকারি কলেজ যেগুলো আছে সেগুলো ঠিক মতো ক্লাস হয় না, তো সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত, মানে পছন্দ অপছন্দের উপর আমরা ছেড়ে দিব। কারণ তোমার যদি মনে হয়, মানে মনে হয় যে আমার কলেজে গিয়ে আসলে কোনো লাভ হইতেছে না সময় নষ্ট ছাড়া, তাহলে তোমার সেক্ষেত্রে স্বাধীনতা অবশ্যই আছে যে তুমি যেখানে গেলে তোমার সময়টা সেভ হইতেছে বা সময়টা ইউটিলাইজ হইতেছে, তুমি সেখানে যাবো অবশ্যই। বাট কলেজের অ্যাটেন্ডেন্স কিন্তু এটা একটা বড় ফ্যাক্টর, এটা আসলে আমাদের মানতেই হবে। তো 26 ব্যাচ, আশা করি বুঝতে পারছো যে তোমাদের কলেজের শুরুর পিরিয়ডটা বা তোমাদের যেই জায়গাটাতে আমাদের সতর্কবাণী, সতর্ক করে দেওয়ার কথা, আমরা করার ট্রাই করলাম। আরেকটা বিষয়, দীপ আমার সাথে একমত হবে কিনা, যে তুমি যারা 26 ব্যাচ, তারা তাদের 9-10 এর যে সিলেবাসটা আছে আর হুম হুম। ইন্টারমিডিয়েটের যে সিলেবাস, একটু পার্থক্য করে বলতে পারবো যে দুইটার মধ্যে কিরকম পার্থক্য আছে? 3 গুণ পড়াশোনা ভাইয়া।
জাস্ট 3 গুণ পড়াশোনা, টাইম কিন্তু অলমোস্ট সেম, বাট 3 গুণ পড়াশোনা ইন্টারমিডিয়েটে। Right, মানে এটা অনেক সময় এরকম অনেকে ব্যাখ্যা দেয় যে সমুদ্রের পানি থেকে এক বালতি পানি তুললে, তো এক বালতি হচ্ছে তোমার এসএসসি, আর সমুদ্রের পানিটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট। মানে এখানে এখানে তুমি ভালো করতে গেলে কম্পিটিশন তো অনেক বেশি, তো এখানে দেখা যায় যে কার থেকে কে আগানো। তুমি শুধুমাত্র বই পড়ে ভালো করতে পারবে এই চান্সেসটা খুব কম। মানে যদি না তুমি খুব বেশি মেধাবী হও, মেধাবী হলে এটা আলাদা জিনিস, বাট আমাদের মতো যারা একটু মিডিয়াম এভারেজের যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম এখানে করতে হয়। করতে হয়। কারণ এখানে অনেক কন্টেন্ট আমার ক্লাসে কভার হয় না, আমার বইতেও ঠিক মতো থাকে না, তো সেক্ষেত্রে আমাদের একটু ইউটিউবের যেসব কন্টেন্ট গুলো আছে সেগুলোর হেল্প নিতে হয়। প্লাস এমনও এমনও দিন গেছে যে আমাদের বাইরের যে পাশের দেশে ইন্ডিয়ার বিভিন্ন কন্টেন্টেরও হেল্প নিতে হয়। মানে স্পেশালি আর কি ফিজিক্সের কথা বলবো, কারণ ফিজিক্স আসলে শেষ নাই, কারণ যত তুমি ডিপে যেতে পারো তত ভালো। আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি, তুমি ফিজিক্সের কনসেপ্টটা কতটুকু ধরতে পারতেছো। আর যদি আমি এখানে ফিজিক্সের ভালো না, আমি কলেজে ভালো ছিলাম না, এটা গত পডকাস্ট আমি বলছি। আমার ফার্স্ট কুইজের মার্ক ছিল মনে হয় 45, এটা জানে অনেকে। ঠিক আছে, তো এখানে মানে এটা থাকবে, এটাই পরামর্শ যে তোমার আসলে কলেজে ওঠার পর একটু রেগুলার হইতে হবে। মানে তুমি ফ্রম ডে ওয়ান যেরকম ছিলা একেবারে তোমার কলেজের শেষ অবধি তোমার হচ্ছে ওইরকম থাকতে হবে, এটা হচ্ছে এখানকার বড় মানে মূল কথা। কারণ রেগুলারিটিটা যদি মেনটেন না করো তাহলে তুমি মানে তোমার যেই কম্পিটিটর আছে বা তোমার যে ফ্রেন্ড আছে সে যদি রেগুলার হয়, আর তুমি যদি মনে করো সামহাও কোনো একটা জায়গায় রেগুলারিটিটা তুমি ছেড়ে দাও বা তুমি যদি একটু মিস করো, তখন কিন্তু সে তোমার থেকে আগায় যাবে। আর এখানে হচ্ছে ইন্টারমিডিয়েটটা টাইম কম, তো হিউজ সিলেবাস, তো এখানে হচ্ছে সবসময় দৌড়ের উপর থাকতে হবে। তো ওকে, আমাদের 26 ব্যাচের মানে আলোচনা এখানে আমরা শেষ করতে পারি। যদি আমরা মনে করি যে না কিছু বলা দরকার, তখন আমরা সামনে অ্যাড করবো ইনশাল্লাহ। অ্যাড করে দিবে। আচ্ছা, কলেজের ফার্স্ট ইয়ারের কথা তুমি বললাম দীপ, যে 8 মাসের মতো তোমার বা 6 থেকে 8 মাস যদি ধরি তাহলে তোমার এখানে একটা বড় সড়ো গ্যাপ ছিল। মানে এমনি তো আমরা একটু আগে বললাম যে ইন্টারমিডিয়েটের সিলেবাস তুমি বললা 3 গুণ 4 গুণ, অনেকে বলে এত গুণ। মানে এত বড় সিলেবাস এমনিতেই টাইম কম, আমরা বলি যে 15 মাসের মতো টাইম থাকে, তো সেই 15 মাসের 6 থেকে 8 মাস যদি গ্যাপ হয়ে যায়, মানে 6 থেকে 8 মাস যদি একেবারে তুমি মনে করো পড়াশোনার বাইরে আসো, তাহলে বাকি টাইমটুকুর মধ্যে তুমি 3 গুণ 4 গুণ সিলেবাস কেমনে শেষ করলাম? মানে এটা কি পসিবল আদৌ? এখন ভাইয়া এটা সম্পূর্ণ চিন্তা ভাবনা নিজের উপরে ভাইয়া, পসিবল ভাইয়া, পসিবল। আমি নিজে যেহেতু করছি, ফার্স্ট ইয়ারের শুরুর দিকে আমি বলতে গেলে অনেক টাইম নষ্ট করছি। ফার্স্ট ইয়ার আমার ফিজিক্সে ফেল ছিল। তো এখানে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার, এটা এনাকে অনেকেই চিনবে, প্রফেসর প্রিন্সিপাল অসীম কুমার সাহা, ওই যে অক্ষরপত্রে যে বই লিখছেন ম্যাথ। তো ফেল করার পর ওনার কাছে যখন অ্যাপ্লিকেশনটা জমা দিতে যাই, উনি বেশ ভালোই কথা শোনাইছিল। আর তার পাশাপাশি আমার বুঝাইছিল যে দেখো, মানুষ চাইলে সবই পারে। তো ওনার ওই কথাগুলো বেশ কাজে লাগানোর চেষ্টা করছি জীবনে ভাইয়া। তো তারপর থেকে অনেক পড়ছি বলতে গেলে। লাস্টের 8 মাস আমি জাস্ট একটা রাতও ঘুমাই নেই। রেগুলার রাত্রে পড়াশোনা করছি, দিনে অতটা করে উঠতে পারতাম না। আমার ঘন্টা ঘন্টা অনেকে এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, অনেকে মানে এটা জিজ্ঞেস করে যে কয় ঘন্টা করে পড়াশোনা করছো, কত ঘন্টা করে পড়াশোনা করছো। এটা ভাইয়া আমি স্পেসিফিক কখনো কোনো অ্যান্সার দিই না। আমার কথা, যতক্ষণ জায়গায় থাকবো আমি পড়াশোনা করছি। যতক্ষণ জায়গায় ছিলাম, খাওয়া দাওয়া বাদে আর গোসল বাদে আমি পড়াশোনা করছি। সিলেবাস শেষ করতে পারছি টাইমের মধ্যে ভাই, এইভাবেই। আর আরেকটা জিনিস অ্যাড করতে চাই কি, যে আমি বারে বারে সূত্র ভুলে যাইতাম। এটার জন্য বাসায় একটা দেওয়াল পরে আমার জাস্ট খালি সূত্রই লেখা ছিল, প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা সূত্র লেখা ছিল। রেগুলার রাত্রে একবার করে রিভিশন দিতাম। তো এইভাবেই মানে বেশ স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হয়েছে আমার। মানে তুমি টানা 8 মাস ঘুমাও নাই, মানে এটা আসলে কেমনে সম্ভব? আসলে আমি তো এটা মাথায় ঢুকে না আমার যে তাহলে তুমি ডেইলি কয় ঘন্টা ঘুমাইতা রাতে যদি তুমি না ডেইলি ঘুমাও? ডেইলি সকাল মানে 6টা অন থেকে এন্ড 12টা এভারেজ পর্যন্ত, মানে অন অ্যান অ্যাভারেজ 4 থেকে 6 ঘন্টা এরকম। হঠাৎ হঠাৎ 8 ঘন্টা ঘুমাইতাম এই। এটা আসলে মানে নিজের উপর একটা বলা যায় রোলার কোস্টার চালায় নিয়ে যাওয়া, চালাই যেমন, যে অনেক যে প্রেশার গেছে। আমি ফার্স্ট ইয়ারে এরকম ফার্স্ট ইয়ারে এরকম একটু হেলাবেলা করছি, এখন আমাকে যেমনি হোক এখান থেকে ফাইট ব্যাক করা লাগবে। কারণ আসলে আমার বড় ভাই বইটা পড়ে, so আমারও পাওয়া লাগবে। এই জি কারণে ভাই, হয়তো বা ছিল, তাই না? অবশ্যই ভাই।
এটা তো অলওয়েজ, আমি নিজে মনে না করলেও আশেপাশের মানুষজন সবসময় মনে করাইতে থাকতো যে বড় ভাই ও। এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে যখন প্রিন্সিপাল স্যারের রুমে গেছিলাম যে অ্যাপ্লিকেশন জমা দিতে, যে স্যার আমি এই বছর এই পরীক্ষায় ফেল করছি, নেক্সট এক্সামে যদি ফেল করি আপনি যদি আমাকে কলেজ থেকে বের করে দেন, এই ব্যাপারে আমার কোনো দাবি দেওয়া নাই, এরকম একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হয়েছিল আমাদের। তো ওই টাইম উনি জিজ্ঞেস করছিল যে কয় ভাই তোমরা, আমি বলছিলাম 2 ভাই। উনি জিজ্ঞেস করছে কই পড়ে, আমি জিজ্ঞেস করছি ভাই ঢাকাতে পড়ে, মানে বলতেই চাইতেছি না কোনোভাবে। তো উনি জিজ্ঞেস করছে কোন ইনস্টিটিউশন, আমি তখন না পারে বলতে হয়েছে বুয়েট। উনি জাস্ট আমার দিকে নিচে লিখতেছিল কিছু একটা, উনি জাস্ট আমার দিকে তাকাইলো, তাকানোর পরে বলতেছে যে বড় ভাই পরে বুয়েটে আর তুমি করো ফেল। মানে না, বেশ এটা আসলে অপমানজনক ছিল কথাগুলো। মানুষের মানুষের যে তো তোমার যে রুমমেট ছিল না সাদাব, তো ও যদি এই পডকাস্টটা দেখে, হ্যাঁ হ্যাঁ, ওর আসলে শিক্ষা নেওয়া উচিত, বুঝছো? কারণ মাঝে মাঝে আসলে হতাশ হয়ে যেত। সাদাব হচ্ছে 24 ব্যাচ। বুঝতে তো পারছি। 24 ব্যাচ যারা আছে তারা খুব হতাশার একটা পিরিয়ডের মধ্যে আছে এই মুহূর্তে বলবো, কারণ 1 মাস পরে ওদের পরীক্ষা। তো এখন অনেকের সিলেবাস শেষ হয় না, এমনিতেই শর্ট সিলেবাস, তার উপরেও সিলেবাস শেষ হয় না অনেকেরই। তো সিলেবাস শেষ হয় না, এই 1 মাসের মধ্যে কেমনি কি পড়বো, তারপরে দেখা গেছে যে আদৌ শেষ করতে পারবো কিনা, বা পরীক্ষা মানে শুরুতে মনে করো যদি এক্সপেকটেশন থাকে এখানে, আর এই 1 মাস আগে মনে করো আছে এখানে, যে অনেক মোটামুটি নেমে একটা, যাবে। আচ্ছা 8টা আছে প্রশ্ন, আমি 8টার মধ্যে তো এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, আমি এগুলো এগুলো করে দেবো, বাস শেষ। এমনি করে আমি 5টা প্রশ্ন উত্তর দিয়ে আসবো। তো এই 1 মাস আগে ওই, আমি আজকে বিকালে একটা ভিডিও দিলাম যে 1 মাসে আমার মানে ঠিক 1 মাস আগে আমার প্ল্যানটা কিরকম ছিল, সেক্ষেত্রে ওই ভিডিওতে আমি শেয়ার করছি। এখন তুমি যদি একটু বলো যে এইচএসসি 24 ব্যাচ যারা আছে তারা এই তাদের এই লাস্ট 1 মাসে তারা কিরকম প্রস্তুতি নিতে পারে এইচএসসির জন্য। এই টাইমে বলবো যে খুব বেশি কঠিন কিছু করার দরকার নাই, মেইন বইটা একটু ফোকাসে রাখো। আর এখন ওই যে মেইন বই যে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বা সেই সময়টাও নাই। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাথ গুলা করো, আবার ওই যে অনেকগুলো টাইপ মিলে বিভিন্ন ম্যাথ ওইগুলা করো। বিগত সালের বোর্ডে যেগুলো আসছে ওইগুলা ভালোভাবে দেখো। এমসিকিউ যত দ্রুত সম্ভব ক্যালকুলেটর হ্যাক শিখে রাখো, এমসিকিউ যত দ্রুত সম্ভব করে ফেলো। আমাদের 23 সালে ম্যাথ কোশ্চেনটা আপনি দেখছেন কিনা জানি না, ওইটার এমসিকিউটা বেশ মানে হার্ড আসছে এটা বলবো না, বাট টাইমের মধ্যে করাটা বেশ মুশকিল, এভারেজ স্টুডেন্টরা পারবে না বলতে গেলে 25 মিনিটে 25টা করা অনেক মুশকিল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে হ্যাঁ, ক্যালকুলেটর এটা হ্যাক যদি না জানা থাকে বেশ সমস্যা হয়। তো এই ক্ষেত্রে আমি একটা মানে সাজেশন দিব এটাই যে তোমরা এখন যেহেতু 1 মাস সময় আছে, তো তুমি হচ্ছে একটা প্ল্যান সাজাও। আমি ওই ভিডিওতে বলছি যে একটা প্ল্যান সাজাবা, যে প্ল্যান ওয়াইজ তোমাকে আগাইতে হবে। কারণ তুমি দেখবা যে জগতে যারা মানে ভালো কিছু করছে একটা নির্দিষ্ট প্ল্যান ওয়াইজ কিন্তু আগাইছে। আজকে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় নটর ডেম কলেজকে, এর মূল কারণ কিন্তু যে একটা প্ল্যান আছে। এদের হচ্ছে 1 বছরের একটা প্ল্যান থাকে, সেই অবশ্যই। প্ল্যান ওয়াইজ কিন্তু এরা আগায়। তো তোমার হচ্ছে যে 1 মাস টাইম আছে, সে 1 মাস টাইমের মধ্যে তোমার একটা প্ল্যান রেডি করা উচিত যে আচ্ছা আমি আমার যে ফার্স্ট পরীক্ষা, সেই ফার্স্ট পরীক্ষার আগে আমি কয়েকটা দিন 3-4 দিন সময় আমি ওটার জন্য দিব। বাকি যে 26-27 দিন আছে, ওই 26-27 দিনের মধ্যে আমি ধরো যে অ্যাভারেজ 6 থেকে 7 দিন, মানে লাস্টে 6 থেকে 7 দিন আমি টেস্ট পেপার সলভিং অথবা বিভিন্ন ধরনের প্র্যাকটিসিং যে এক্সাম গুলো আছে সেগুলো দিব। আর বাকি যে প্রথম 20 দিন আছে, 18 থেকে 20 দিন, এই 20 দিন যদি আমার কোনো গ্যাপ থাকে, তাহলে আমি সেই টপিক গুলোর গ্যাপ ফিল আপ করার ট্রাই করবো। এখন এই গ্যাপ ফিল আপ করার জন্য আমার কি করা লাগতে পারে, আমার টিচারের হেল্প নেওয়া লাগলে সেক্ষেত্রে আমি টিচারের হেল্প নিব। আমার যদি অনলাইনে কোনো ভাইয়া থাকে তাহলে আমি সে ভাইয়ার হেল্প নিব, কোনো প্রাইভেট টিউটর থাকলে তার হেল্প নিব, বা অনলাইনে আমি মানে আমি আর কি যেখান থেকে পাই। কথা হচ্ছে যে আমার 18 থেকে 20 দিনের মধ্যে যে গ্যাপ আছে আমি সেই গ্যাপ গুলো ফিল আপ করবো। আর যদি কারো গ্যাপ না থাকে তাহলে সে কি করবে, রিভাইজ দিবে, জাস্ট এটা হচ্ছে তার কাজ। রিভাইজ দিবে, এবং অবশ্যই এখানে টেস্ট পেপার সলভিং এর কোনো বিকল্প নাই। তুমি অনেক অবশ্যই। ভালো স্টুডেন্ট হইতেই পারো, রাইট? কিন্তু তোমার যদি ওই প্র্যাকটিসটাই না থাকে যে আসলে বোর্ডে কিরকম প্রশ্ন আসে, কোন ধাঁচের প্রশ্ন আসে, তুমি কিন্তু এটার সাথে কোপ আপ করতে পারবা না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, কারণ এক এক বোর্ডের প্রশ্ন কিন্তু এক এক রকম হয়। আমরা নর্মালি জানি যে কুমিল্লা বোর্ডের প্রশ্ন একটু কঠিন হয়, ঠিক আছে, সিলেট বোর্ডের প্রশ্ন একটু মোটামুটি সহজ হয়। তো সেই কঠিন প্রশ্নগুলো কিরকম কঠিন হয়, কোন কোন ধাঁচের হয়, সেগুলো আর কি ধরতে পারাটা খুব ইম্পর্টেন্ট। আর তুমি যে দীপ যে একটু আগে বললো যে এইচএসসি ওদের ব্যাচে ম্যাথ প্রশ্নটা খুব হার্ড করছে, 25 মিনিটে 25টা অ্যান্সার করার সম্ভাবনা। আমি এক্ষেত্রে বলবো দীপ আমার সাথে একমত হবা হয়তো বা, অ্যাডমিশন টেস্টে
আমাদের তোমার কি মনে হয় যে অ্যাডমিশন টেস্টে পার এমসিকিউর জন্য কিরকম টাইম থাকে? অ্যাডমিশন টেস্ট হবে অ্যারাউন্ড 30 থেকে 33 সেকেন্ডস এর মতন। হ্যাঁ, তো 30 থেকে 33 এমন। সেকেন্ডের মতো টাইম থাকে তোমার অ্যাডমিশন টেস্ট। তো তুমি এখানে জি। বাসায় বসে প্র্যাকটিস করবে হচ্ছে 40-45 সেকেন্ডের মধ্যে একটা এমসিকিউ প্র্যাকটিস করার ট্রাই করবে। যারা 24 ব্যাচ হ্যাঁ, এই মুহূর্তে আসো, আমি লাস্ট 1 মান্থের একটা রিভিশন বা স্ট্র্যাটেজি বলি যে 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে এমসিকিউ সলভ করার ট্রাই করবা। তুমি এটা পারবা না, এটা স্বাভাবিক। কারণ মানে এটা আসলে মানে ওই অভ্যাসটা আসলে আমাদের তৈরি করা হয়নি। আমরা ছোটবেলা থেকে 30টা এমসিকিউ 30 মিনিট এরকম করে আসছি। খুব সহজ প্রশ্ন হলে আমরা 30 মিনিট আগেই সলভ করে বের হয়ে আসতাম, আর খুব কঠিন প্রশ্ন হলে আন্দাজে দাগায় দিয়ে আসতাম। বাট এখানে তোমার আমি বলবো যে তুমি প্রথমে পারবা না, বাট টেস্ট পেপারে যেসব এমসিকিউ গুলো আছে, অহরহ এমসিকিউ গুলো আছে, যত বেশি প্র্যাকটিস করবা 40-45 সেকেন্ডের মধ্যে, ততই তোমার অ্যাকুরেসিটা বাড়বে। আর এক্ষেত্রে অ্যাকুরেসিটা যে কত বড় ইম্পর্টেন্ট, সেটা দীপ তুমি কি বলো যে অ্যাডমিশন টেস্টে যে কয়টা এমসিকিউ হয়, মানে যে যত জায়গায় এমসিকিউ হয়, সেখানে অ্যাকুরেসিটা এখানে ইম্পর্টেন্ট না? তোমার কি মনে হয় যে ইম্পর্টেন্ট কতটুকু এখানে, অনেক মানে বা একদম অ্যাকুরেসিটা? অনেক ইম্পর্টেন্ট অ্যাকিউরেসি। আর যে কোশ্চেন সহজ হয় সেই ক্ষেত্রে আরো বেশি ইম্পর্টেন্ট বা অ্যাকিউরেসি। আর বোর্ডের এমসিকিউ গুলো এমন হয় যে একটা সঠিক অ্যান্সার, বাকিগুলো ভুল অ্যান্সার এমন হয়। বাট অ্যাডমিশনে দেখা যায় কি, তুমি যদি ভুলও করো তাও ওই অ্যান্সার গুলো মানে অপশন যেগুলো দেওয়া আছে ওই ভুলগুলো করলে পরে যেই প্রসেসে করে আগানো যাবে ওই অ্যান্সার গুলাই অপশনে দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে অ্যাকিউরেসি মাস্ট ভাইয়া, দরকার, খুবই দরকার। আন্দাজে দেখায় ভাই হ্যাঁ। কখনোই পসিবল না। সো তোমার ওই মেইন পরীক্ষা যাওয়ার আগে অ্যাটলিস্ট তোমার টেস্ট পেপারের পুরা যতগুলো এমসিকিউ আছে একেবারে হুম। সবগুলা হইলো একবার সলভ করে যাওয়া উচিত। এটা তো গেল নিজের প্র্যাকটিস। এখন তুমি মনে করো যে যারা 24 ব্যাচ আছে, আহ, ওরা কি করবে, ওরা বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে অফলাইন অফলাইন পরীক্ষা হয়, বা কোথাও কোথাও অনলাইনেও পরীক্ষা হয়। তো সেসব জায়গায় পরীক্ষা দিয়ে যাচাই করতে পারে যে আমার নিজেদের অবস্থানটা আসলে কোন জায়গাতে। তো এই পরীক্ষা দেওয়ার ব্যাপারে আসলে তুমি কি বলবা, যে পরীক্ষা দেওয়াটা মানে একজন স্টুডেন্টের জন্য মানে আবশ্যক, এটা আমি বলবো না, মানে কোন ধরনের স্টুডেন্টের জন্য আসলে এটা কিরকম প্রভাব ফেলতে পারে? এই যে এরকম এক্সামের আগে, মানে অনেকে বলে যে আমার এক্সামের আগে ভাই আমার সিলেবাস শেষ হয় না, আমি পরীক্ষা দিব কি? ঠিক আছে, অনেকে এটা বলে। তো এই পরীক্ষা দেওয়ার গুরুত্বটা আসলে যদি দীপ বলতে একটু, যে পরীক্ষার আগ মুহূর্তে অফলাইন বা অনলাইন ব্যাচে পরীক্ষা দেওয়া, মডেল টেস্ট টাইপের। আমার ক্ষেত্রে আমি একটা কোচিং সেন্টারে এক্সাম দিছিলাম। এটা কি কারণে দিছিলাম, জাস্ট ভয়টা কাটানোর জন্য। শুরুর দিকে অল্প কয়েকটা এক্সাম দিছি, জাস্ট বুঝতে পারছি আচ্ছা এই ধাঁচে এক্সাম হইতেছে, ব্যাস। তারপরে আর আমি আর কন্টিনিউ করি নাই। আমার ক্ষেত্রেও কিছু আচ্ছা। এমন সমস্যা ছিল, যেহেতু আমি অনেক কম টাইম পাইছিলাম পড়াশোনা করার জন্য। হুম। নিজের দোষের কারণে একটু কম টাইম পাইছিলাম, তো ওই কারণে আমি তেমন একটা এক্সাম কন্টিনিউ করিনি, বাসায় বসে নিজে যতদূর পারছি পড়াশোনা করছি। আরো এমন না যে এক্সাম এটা ম্যান্ডেটরি, আসলে দিলে মোটামুটি ইচ্ছা, যার ইচ্ছা। সেটাই। এটা আসলে যার যার ব্যক্তিগত ইচ্ছা। আমার আর কি, মানে ইচ্ছা করতে বেশি বেশি পরীক্ষা দেই। আর আমার হম হম। মোটামুটি সিলেবাস শেষই ছিল, মানে আমার খুব একটা বাকি ছিল না। তো লাস্ট 6টা দিন আমি উদ্ভাসের মডেল টেস্টে ভর্তি হয়েছিলাম তখন। তো ওই 6টা পরীক্ষা দিই আর কি। আর এর মাঝখানে একটা পরীক্ষা হয়েছিল মেডিকোতে, অনেকে জানে আমাদের ব্যাচে যারা আছে। ওই মেডিকোতে সারা দেশব্যাপী একটা পরীক্ষা হয়েছিল তোমার। পরীক্ষাটার শিরোনামটা ভুলে গেছি আমি। ওইখানে ফিজিক্স আর কেমিস্ট্রির পুরা ফুল বইয়ের উপরে পরীক্ষাটা হয়েছিল 100 মার্কের। তো ওই পরীক্ষায় ফার্স্ট হয়েছিল ওই যে আমাদের আসির রঞ্জন খান, চিনো হয়তো বা নাকি? জি ভাইয়া। জি আসির ভাইয়া। হচ্ছে ওই পরীক্ষায় ফার্স্ট হয়েছিল। তো ওইটার জন্য কিছু প্রিপারেশন নেওয়া লাগছিল আমার, ওই তোমার 1 মাসের মধ্যে। তার মানে 1 মাসের মধ্যে আমি মোটামুটি ওইখানে 8 থেকে 9 দিন, আর হচ্ছে উদ্ভাসে মডেল মডেল টেস্টের জন্য তোমার 6 থেকে 7 দিন, তাই এরকম 15-16 দিনের মতো এখানে চলে গেছে। তো 24 বা যারা আছো তারা আমাদের কথা শুনে আর কি বুঝতেছো যে পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই আসলে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর 25 ব্যাচের জন্য কিছু বলবা তাদের? তারা তো এখন মনে করে ইয়ার ফাইনাল পরীক্ষা দিবে হয়তো সামনে, তাদের উদ্দেশ্যে যদি পঁচিশ কিছু বলতা। 25 ব্যাচ এমন একটা স্টেজে আছে কি, ইন্টারমিডিয়েট শুরুর দিকে অনেক সময় বোঝা যায় না যে পড়াশোনাটা কোন স্টাইলে করা উচিত বা কোন স্ট্র্যাটেজিতে আগানো উচিত। তো ওরা ওই টাইমটা পার করে আসছে, ওরা ওই টাইমটা ভালো মতনই পার করে আসছে। এখন ওরা বুঝতেছে যে লাইন কোন দিকে আগাইতে হবে, কোন দিকে আগাইলে ভালো করা পসিবল। এই সব রকমের ধারণা ওদের চলে আসছে। আর এমন না যে ওদের হাতে টাইম কম নাই, যেমন 24 বছর হাতে বেশ কম টাইম আছে, এখন ওদের বাছা বাছা জিনিসপত্র পড়তে হবে।
আর 25 ব্যাচের জন্য এটাই বলবো যে সবকিছু বুঝে শুনে যত ডেপথে পারা যায় পড়াশোনা করুক, যেহেতু ভালোই টাইম আছে এখন ওদের কাছে। যত জায়গা থেকে হেল্প নেওয়ার দরকার হেল্প নিক, কলেজ থেকে হেল্প নেওয়ার হলে কলেজ থেকে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে হলে অনলাইন প্ল্যাটফর্ম থেকে। আর ভাই মেন্টরশিপ জিনিসটা খুবই দরকার, মানে অনেকের জন্যই মেন্টরশিপ জিনিসটা দরকার, যে কোন দিকে আগাবো কিভাবে আগাবো এটা অনেকেই বুঝতে পারে না। অনেক ভালো ভালো স্টুডেন্ট এটার জন্য অনেক সময় দেখা যায় যে পিছায় পড়ে, মানে একটা টপিকে কত দূর পর্যন্ত যায় যে থামা উচিত। ভালো স্টুডেন্ট হলে তবে অবশ্যই যাওয়া উচিত, আমি বলবো যে আহ, পড়াশোনার ক্ষেত্রে যত দূর যাওয়া যায় যাওয়া উচিত, কিন্তু আমাদের হাতে তো টাইমটা সীমিত ভাই। সেই ক্ষেত্রে কত দূর পর্যন্ত যায় থামা উচিত এটাও অনেকে বুঝতে পারে না। আবার অনেকে ঠিকঠাক গাইডলাইনে ঠিকঠাক গাইডলাইন না পাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে পিছায় পড়ে। তো এই ক্ষেত্রে 25 ব্যাচের ক্ষেত্রে যথেষ্ট ভালো টাইম আছে, ওরা ভালো করে পড়াশোনা করলে ভালো করে পসিবল। হ্যাঁ, 25 ব্যাচের মধ্যে একটা গুরুত্বপূর্ণ, 25 না, এটা আসলে সব সব ব্যাচের ছেলেদের জন্য বা মেয়েদের জন্য এটা একটা মানে ফ্যান্টাসি বলবো আমি, যে বর্তমান সমাজে টিনেজাররা যে রিলেশনশিপে যে জড়ায়, আহ, জি ভাই। এইটার একটা খুব সুন্দর স্টোরি তুমি আমার সাথে শেয়ার করছিলে। এখন তোমার যদি কোনো প্রবলেম না হয়, যে না ভাই, যদি মনে অসুবিধা করো নেই। যে না, তোমার স্টোরি থেকে হয়তো বা জুনিয়ররা কিছু হইলেও শিখতে পারবে, তাহলে যদি তুমি ওই স্টোরিটা একটু শেয়ার করতে আমাদের সাথে, যে কি হয়েছিল এবং সেখান থেকে তুমি কিভাবে বের হয়ে আসছিলা, এবং যদি বের না হইতা তাহলে তোমার সেক্ষেত্রে কি কি ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা ছিল, আর বের হওয়ার পরে তুমি এখন কোন অবস্থানে আছো সেটা মানুষজন দেখতেছে। তো যদি তোমার কোনো প্রবলেম না থাকে তাহলে তুমি তোমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে একটা সতর্কীকরণ বার্তা দিতে পারো এই বিষয়ে। এই ক্ষেত্রে ভাই অনেকে আমার সাথে একমত হবে না, বাট আমার মনে হয় যে ইন্টারমিডিয়েট লাইফে রিলেশনশিপের দিকে না যাওয়াটাই খুবই বেটার। আবার অনেকে দেখাবে যে এমন এক্সাম্পল আছে যে রিলেশন করার পরেও খুব ভালো জায়গায় গেছে, এগুলো ভাই খুবই কম, খুবই কম। এক্সেপশন কখনোই ভাই এক্সাম্পল হইতে পারে না। এখন যাক, আমি নিজের স্টোরিতে যাইতেছি ভাই। এসএসসি পর ওই যে বলছিলাম যে ভাই বেশ ফাঁকা সময় কাটাইছিলাম, ওই সময় থেকে একটা রিলেশনশিপ শুরু হয়েছিল, যেটা আমার অ্যারাউন্ড 8-9 মাসের মতন লাস্ট করছিল, যেটার কারণে অনেক টাইম দিতে হইতো ওইটার পিছনে। সো যার কারণে আলটিমেটলি আমার ওই যে বললাম যে ভাই ফিজিক্সে ফেল আসছিল। তো তারপরে ভাই সেই কোনো এক কারণে যাক আমাদের ওই রিলেশনশিপটা কন্টিনিউ করা হয় নাই। তো তারপরে বেশ ভেঙে পড়ছিলাম, আমি শুরুর দিকে একটু ভেঙে পড়ছিলাম, পরে ভাবলাম যে না, লাইফে এবার কিছু একটা করা দরকার। আমি যদি আমার পড়াশোনার পাস্ট হিস্ট্রি বলি, খুব একটা ভালো না কিন্তু ভাইয়া। পাস্ট হিস্ট্রি বলতে গেলে পিএসসি তে বুয়েটে যারা পরে অলমোস্ট বলতে গেলে 99% অ্যাটলিস্ট পিএসসি তে প্লাস আছে। আমার ভাই ওইটাও নাই, ওইখানে ছিল 4.75, জিএসসি তে ছিল 4.57, এসএসসি তে অ্যাজ ইউজুয়াল মানে করোনা ব্যস্ত শর্ট সিলেবাসে এক্সাম হয়েছিল, তো এখানে সবাই প্লাস পাইছে। তো তারপর মাঝখানে যে জেলা স্কুলে পরীক্ষা দিছিলাম, ফরিদপুর জেলা স্কুল, ওইখানেও অ্যাডমিশন হয় নাই। এনডিসিতে দিলাম, এনডিসিতেও হয় নাই। মানে লাইফে বলতে গেলে ভাই, আপনাদের পাস্টের দিকে তাকাইলে আপনাদের ক্ষেত্রে বলা যাবে যে দেখা যাবে যেখানে দিয়েছেন ওইখানেই হয়েছে, সাকসেস আর সাকসেস দিয়ে ভরা। বাট আমার ক্ষেত্রে জিনিসটা পুরাটাই উল্টা। এই যে বুয়েটের প্রিলির মেরিট লিস্টটাই মেবি সম্পূর্ণ, মেবি আমার জীবনে ফার্স্ট মেরিট লিস্ট যেখানে আমি নিজের নাম দেখতে পারছি ভাই। তো এই ক্ষেত্রে ভালো লাগে, মানে সঠিক সময়, একদম সঠিক সময় উপরওয়ালার কাছে আমি অনেক থ্যাঙ্কফুল যে সঠিক সময় সব বাজে জিনিস আমার লাইফ থেকে সরে গেছে। বাজে জিনিস বলবো না, মানে যা সরে যাওয়া সরে গেছে ভাই, ভালো হয়েছে আলটিমেটলি। তো সবার উদ্দেশ্যে এটাই বলবো যে এইগুলা থেকে মানে এইগুলোর সাথে জড়ানো একেবারেই উচিত নেই, এটা লাইফের খুব একটা ক্রুশিয়াল মোমেন্ট। আহ এই সামনের 25 বছর, যেহেতু আর সামনে আর 1 বছরের মতন সময় আছে, এই 1 বছর ওদের ফিউচারটা নির্ধারণ করবে। এই সময় অ্যাটলিস্ট এইগুলো করে সময় নষ্ট করা না করা এটাই বেটার হবে। আর যদি কেউ করেও থাকে, সো যত পারা যায় কম টাইম দিক, এটাই সাজেশন থাকবে ভাইয়া। একদম একদম, মানে এটা আসলে কিরকম যে টাইম ফিল করে আসলে আমরা যারা বাইরে আছি এরা আসলে বুঝতেছি, বাট যারা আর কি ওইটার মধ্যে আছে এরা আসলে ওই টাইমটা হয়তো বা ফিল করতে পারতেছে না। কারণ মানুষজন যে মোমেন্টটা থাকে, মানে ওটা তো আসলে তার কাছে বেস্ট মোমেন্ট, এটা তো আসলে জি ভাই। নো ডাউট, মানে তার জন্য বেস্ট মোমেন্ট, বাট আমরা তো আসলে বুঝতেছি যে সে কিরকম তার সময় নষ্ট হইতেছে। তো এইখানে আবার অনেকে আমাদের সাথে একমত হবে না, কারণ অনেকে এক্সাম্পল টানবে যে অমুক ভাই তো ক্লাস 9 থেকে শুরু করে এখন সে সফল ব্যক্তি, প্লাস সে এখন সাকসেসফুল এই লাইনে। এটা আসলে ওই ভাই হয়েছে দেখে যে তুমি হইতে পারবে এমন তো না, তাই না? ওই ভাইয়ের অথবা তেমন
ফ্যাসিলিটিস ছিল সেটা হওয়ার মতো, বাট তোমার ক্ষেত্রে যে আছে সেটা তুমি মানে গ্যারান্টি এটা বলতে পারবা না। তো আমরা বলবো যে এই স্টুডেন্ট লাইফে এই সমস্ত রঙিন চশমা খুলে ফেলো। আমাদের কলেজে মার্লিন ম্যাডাম একটা কথা বলতো, মানে আমাদের থিওরি দিতে এটা, সোডিয়াম সোডিয়াম থিওরি দিতে এটা। তোমরা যারা সোডিয়াম থিওরি সম্পর্কে জানো তো জানো, আর যারা না জানো তারা মার্লিন ম্যাডামের চ্যানেল থেকে দেখে আসতে পারবে, আর আর কি সোডিয়াম থিওরি দেওয়া আছে। আচ্ছা যাই হোক, তো আমরা অনেক দূর চলে আসছি, প্রায় শেষের দিকে। এখানে আমি আর কি আহ, দীপকে কিছু মানে আউট অফ দ্য বক্স প্রশ্ন করতে চাই যে তুমি কি মানে এই মোমেন্টে আসছো আমার সাথে কথা বলতেছো আজ থেকে ঠিক 1 বছর আগে, আজকে ধরো 28 তারিখ, তো এপ্রিল মাসে 28 তারিখে 2023, তুমি তখন ভাবতে পারছো যে তুমি ঠিক 1 বছর পরে এই জায়গায় আমার সাথে কথা বলবা? মানে মনে হয় না কেমন সত্যি অকল্পনীয় টাইপের? সত্যি বলতে ভাই আবার ওই যে রিলেশনশিপের ব্যাপারটা টানতে হইতেছে। সত্যি বলতে ভাই আমার যে বুয়েট নিয়ে এত বেশি ফ্যাসিনেশন ছিল এমন না। আমার জাস্ট ওইটা মনে হয় না ভাই যে কম বয়স রঙিন দুনিয়া, এমনই মনে হয় যে ছোট্ট একটা মানে ছোট ফ্যামিলি হবে, এমন নর্মাল জীবন হবে, এইভাবে কাটাবো। বুয়েট নিয়ে অত ফ্যাসিনেশন ছিল না ভাই আমার, কিন্তু জাস্ট যখন বাস্তবতা হিট করছে তখন মনে হয়েছে না, যাই হয়ে যাক আমার এটা পাইতেই হবে। তো এমন সিচুয়েশনে ছিলাম ভাই, যাই হয়ে যাক আমার এটা পাইতে হবে। ওইটাই ভাই আমার মেইন মোটিভেশন ছিল। যে আপনি যে জিজ্ঞেস করলেন যে একটা না 8 মাস কিভাবে জায়গা থাকা পসিবল, শুধু 8 মাস না ভাই, 8 মাস আবার অ্যাডমিশনের ক্ষেত্রে আবার একটু ঘুমাইছিলাম। অ্যাডমিশনের ক্ষেত্রে সারা রাত জাগি নেই, হেলথের দিকে নজর দিছিলাম, অ্যাডমিশনের দিকে আবার রাত জায়গাটা কমাই দিছিলাম। তো এটাই ভাই এটার পিছনে মোটিভেশন ছিল যে এইভাবে পসিবল হয়েছে ভাই। আমার ব্যাকগ্রাউন্ডে তাকাইলে ভাই আমি মোটেও মোটেও ভালো স্টুডেন্ট না, খুবই খুবই এভারেজ স্টুডেন্ট। কেউ যদি মনে করে থাকে যে আমি তো এভারেজ স্টুডেন্ট, আমার দ্বারা তো হবে না ভাই, আমারে দেখো, আমি ডিরেক্টলি এটা বলবো, আমারে দেখো। সম্ভব ভাই, পড়লে অবশ্যই যে কারোর দ্বারা সম্ভব ভাই। খালি নিজের উপরে বিশ্বাস থাকতে হবে আর আগায় যাইতে হবে, যাই হয়ে যাক হতাশায় পড়া যাবে না, আগায় যাইতে হবে। তারা আর কি হয় মানে তোমার মাইন্ডসেটটা হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা মানে অনেক জায়গায় আমি এটা বলি যে তুমি তোমার মাইন্ডকে যে রকম ইনস্ট্রাকশন দিবা তোমার মাইন্ড হচ্ছে ওই রকমই কাজ করবে। এটা হচ্ছে একেবারে তুমি লেখা রাখো। না, আমার দেখা এরকম অনেক পাবলিক আছে যে তারা হয়তোবা খুব ভালো বা তাদের ভালো করার অ্যাবিলিটি আছে, কিন্তু তারা এটা মনে করে যে না ভাই আমার তো আসলে আমি ওরকম ভালো না, আমি নিজেকে একটু ছোট মনে করতেছি, একটু কাচমুচো করে থাকে সবসময়। তা আসলে তোমার দ্বারা সম্ভব না, এটা তুমি লেখা রাখো। কারণ তোমার মাইন্ডকে তুমি বলে রাখছো যে তুমি পারবা না, তোমার মাইন্ড কিন্তু ওইটাই বিশ্বাস করা শুরু করছে। তো যেটা হয় যে নিজের মাইন্ডকে স্ট্রং রাখা, উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখা, নিজের পরিশ্রমটা চালা যাওয়া। আহ, তুমি কি মেডিকেলে দিছিলা পরীক্ষা? ওইভাবে ভাইয়া, ওই যে যেহেতু খুব কম সময় ছিল আর আমার গোল সেট ছিল যে ইঞ্জিনিয়ারিং লাইনে যাব, তো সেই ক্ষেত্রে ভাইয়া মেডিকেলে দিছিলাম এক্সাম, জাস্ট পাস আসছি। বায়োলজিতে আমার ভাই কোনো জায়গায় ভালো হয় নাই। বায়োলজিতে আমি বোর্ডেও মানে এই যে শুধু বোর্ডে শুধু একটা সাবজেক্টে প্লাস পাইনি, সেটা হচ্ছে বায়োলজি। আর অ্যাডমিশনও যত জায়গায় বায়োলজি ছিল সব জায়গায় ভাইয়া ঝামেলা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি আর কি কি একটা গল্প শুনাই, গল্প না আর কি, কিন্তু অনেকে আছে মেধাবী student, আমাদের আশেপাশে এত ট্যালেন্টেড পাবলিক আর আসলে মানে বলার বাইরে। আমি যদি আমার নিজের ফ্রেন্ডকে দিয়ে এক্সাম্পল দিই, আমার বেস্ট ফ্রেন্ড রায়ান, ও বর্তমানে বুয়েটে সিভিলে আছে। তো ওর এক্সাম্পল আমি এখানে টানবো কারণ ও হচ্ছে চরম লেভেলের মেধাবী। তো যদি তোমরা ওকে দেখে ইন্সপায়ার হও তাহলে আমি বলবো যে তুমি তাহলে ওর মতো মেধাবী আগে হয়ে নাও। কারণ ও হচ্ছে লিটারেলি ঘুমায় ঘুমায় বইটা চান্স পেয়েছে, এটা আমি বলি সবসময়। তুই ঘুমায় ঘুমায় কেমনে বইটা চান্স পেলি? এখানে দ্বীপের মতো ছেলে পেলে 8 মাস ঘুমায় না, ঠিক আছে? জি আর ভাই। তুই এখানে সারাদিন মানে ওর, আমি হচ্ছে ওর ওর একটু লাইফ রুটিনটা একটু বলি। ও মনে করে রাত্রে 1টা দিকে ঘুমাইতো, পরের দিন দুপুরে 1টা দিকে উঠতো, মানে টানা 10 থেকে 12 ঘন্টা খালি ঘুমাইতো। হ্যাঁ, তবে ওর একটা পজিটিভ দিক ছিল এটাই যে ও যতক্ষণ পড়তো পুরা ফুল কনসেন্ট্রেশনটা হচ্ছে ওর পড়ার মধ্যে থাকতো। এটা হচ্ছে খুব ভালো একটা গুণ। সেটা এটা থাকা খুব জরুরি। বাট তুমি হচ্ছে যে ওর মতো ঘুমায় ঘুমায় বইতে চান্স পাবা, এটা আসলে সম্ভাবনা হচ্ছে 1%। তো 1% ছেলেবেলে হচ্ছে এরকম বইটা আসে। আর তুমি ম্যাক্সিমাম যদি দেখো যে আমার মতো বা দ্বীপের মতো ছেলেবেলে পাবা যে খুব অ্যাভারেজ লেভেলের স্টুডেন্ট, খুব বেশি পরিশ্রম করে আসছে, এই জন্য এই জায়গাটা আসতে পারছে। আর এখানে
মেডিকেলে কি তোমার ফ্যামিলির আশা ভরসা ছিল যে আমার আব্বু এটা চায় বা আম্মু এটা চায়? যেমন না আমার ক্ষেত্রে না ছিল ভাই, যেটা আমার, আমার ক্ষেত্রে কি ফ্যামিলি ফুল সাপোর্টিভ ছিল যে তোমার যেদিকে যাওয়ার ইচ্ছা তুমি সেদিকেই যাইতে পারো। ফ্যামিলি এই ক্ষেত্রে আমাকে কোনো প্রেশার দেয় নাই ভাই। হ্যাঁ এটা একটা ভালো দিক। আর যদি এরকম থাকে না যে আমার বাবা চায় আমি বুয়েটে পড়ি, আমার মা চায় আমি মেডিকেলে পড়ি, আমার বড় বোন চায় আমি অমুকে পড়ি তমুকে পড়ি, বাট আমি কি চাই সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, বড় ফ্যাক্টর তাই না? ভাই। হ্যাঁ আমি যেটা চাই সেটা আমার বাবা মার কাছে, বাবা মাকে আমার কনভিন্স করতে হবে যে না আব্বু আমার এই জায়গায় যাওয়ার ইচ্ছা, বা আম্মু আমার এখানে যাওয়ার ইচ্ছা। তো তাদেরকে কনভিন্স করে তাদের থেকে মতামতটা নিয়ে আসতে। এখন অনেকে মনে করতে পারে যে দূর আমি আমি যেটা চাই সেটা করলে হলো, কিন্তু সেটা করলে হ্যাঁ হইলো, বাট তুমি যে ওই যে বাবা মায়ের একটা এক্সপেকটেশন থাকে না যে ছেলে পরীক্ষা দিছে হয় নাই, কিন্তু তোমার আব্বুর এক বন্ধুর ছেলে গিয়ে দেখো যে সেখানে চান্স পাই গেছে। তো ও যেখানে চান্স পেয়েছে সেখানে সেখানে তোমার বাবা তোমাকে দেখতে চাইতো বিধায় কিন্তু সে তোমার কাছ থেকে একটা কিছু এক্সপেকটেশন রাখতো। তুমি সেখানে চান্স পাও নাই, তার মানে কি তুমি তার তার বন্ধুর কাছে তাকে ছোট করছো আর কি, সে এটা মনে করে। এটা অনেক ফ্যামিলি আছে যে আমার জি ভাই। আমার বাবা মনে করতেছে যে তার বন্ধুর ছেলে চান্স পেয়েছে বা আমার ছেলে চান্স পায় না। এটা আসলে ভুল কথা, কারণ তার বন্ধুর ছেলের হয়তো সেখানে ইচ্ছা ছিল, সেজন্য সে চান্স পেয়েছে। ইচ্ছার আসলে জরুরি। যেমন আমার ক্ষেত্রে বললে আমার আসলে বুয়েট ছাড়া কোনো অপশন ছিল না, মানে আমি নিজে অপশন রাখি না, এটা হচ্ছে বড় কথা। আমি মেডিকেলে পরীক্ষা দিছিলাম, আমার আশা করা যায় কিরকম ছিল আমার মেডিকেলে, আমার 64.5 ছিল মনে হয় মাত্র। তো 64 আমাদের সময় কাট মার্কস মেবি 70, বা 68 মতো ছিল কাট মার্কস। তো সেই হিসেবে আমার 64.5 এটা খুব ভালো না, কিন্তু আমি বলবো যে এটা খারাপ না, মানে আমি যে লেভেলে পড়াশোনা করছি সেই লেভেলে এটা খারাপ না। কারণ আমি এমআইএসটি পরীক্ষা দেওয়ার পরে মাত্র 12 দিন টাইম পেয়েছিলাম মেডিকেলের পরীক্ষার জন্য। 12 দিন আমি আমার লাইফের সর্বোচ্চ পড়াটা করেছি, মানে ইভেন বুয়েটের আগেও আমি এত পড়া পড়ি নাই যতটুকু আমি মেডিকেলের আগে পড়ছিলাম। ইভেন এখনো তো পড়ি না, মানে আমার শিক্ষা জীবনের হচ্ছে ওইটা একমাত্র বেস্ট এফোর্ট ওই বারো মেডিকেলের দিন ওই 12টা দিন। হ্যাঁ, জি ভাই। মানে ওই 12 দিন হচ্ছে আমি নিজের উপর পুরা অমানবিক নির্যাতন চালাইছি। কিরকম যে আমি রাত্রে ঘুমাই নাই, ফজর নামাজটা পড়ছি 6টার দিকে, উঠছি 9টার দিকে বা 10টার দিকে, মানে ডেলি প্রায় 3 ঘন্টা আমি ঘুমাইছিলাম, মানে ঝিমাইতাম টেবিলের মধ্যে, আর হচ্ছে এরকম প্রশ্নগুলো সলভ করতাম। এটা আসলে 12 দিন, মনে করো আমার যে ফ্রেন্ডটা টানা 2 বছর যাবত সে মেডিকেলের জন্য প্রিপেয়ার হইতেছে, তার সামনে তো আমি কিছুই না। আমি যদি 12 দিন একেবারে 24 ঘন্টা পড়তাম তা আসলে আমার এখানে হইতো না, কারণ আহ, সৃষ্টিকর্তা একটা বিচার আছে যে না সে এত বছর যাবত সে নিজেকে প্রিপেয়ার করতেছে, তার থেকে যদি আমি 12 দিন এসে পড়া চান্স পাই, সেটা তো আসলে জাস্টিফাই হলো না, তাই না? এটা হচ্ছে বড় ফ্যাক্টর। তবে অনেকে হয়ে যায় যারা, আমরা এখানে মেধাবীদের আনবো না, বুঝছো, যারা ট্যালেন্টেড পাবলিক ওরা হচ্ছে এক্সেপশন, আমি ওদের এক্সেপশন হিসেবে রাখতে চাইতেছি। আচ্ছা তোমার রুমমেট জি ভাই। সাদা একটা কমেন্ট করছে দেখছো, যে দীপ ভাইয়া হচ্ছে ট্যালেন্টেড, আবার স্টুডেন্ট না। এটা কি সত্যি? দীপ, সাদা তুমি তো জানো না যে ও কি লেভেলে পড়াশোনাটা করছে। ট্যালেন্টেড হইলে মনে করো যে ঘুমায় ঘুমায় চান্স পেতো। আচ্ছা আমাদের দীপ মনে হয় একটু ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ দীপ, কি আমাকে শুনতে পাচ্ছো? তোমার মাইক্রোফোনটা অফ দীপ। অন করছি ভাই, অন করছি। আচ্ছা, তো এটাই আর কি, 24, 25, 26 সবার জন্যই একটা সামারি হচ্ছে, মানে আমার তরফ থেকে আমি একটা সামারি দিই, পরবর্তীতে দীপ তার পক্ষ থেকে একটা সামারি টানবে। সেটা হচ্ছে ভাই তোমাকে পড়তে হবে। যারা কলেজ যারা কলেজ স্টুডেন্ট আছো, মাত্র ধরে নাও যে 15 মাস তোমার হাতে টাইম আছে। এই 15 মাস তুমি সমুদ্র সমতুল্য সিলেবাস শেষ করে অ্যাডমিশনের জন্য তুমি প্রিপেয়ার হবা। আর অ্যাডমিশনে তুমি ভালো করবা তখনই যখন তুমি এইচএসসি তে ভালো করবে।
এইচএসসি এর একটা মার্ক কিন্তু তোমার লাগে অ্যাডমিশনের বিভিন্ন ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট হিসেবে। তো এইচএসসি তে ভালো করাটা খুব ইম্পর্টেন্ট, সাথে হচ্ছে অ্যাডমিশনটা পরে। সো এইটাই আমার সাজেশন যে যেখানেই পড়ো, যেই কলেজে পড়ো না কেন, তুমি হচ্ছে নিজের বেস্ট এফোর্টটা দাও, কন্টিনিউয়াসলি কনসিস্টেন্ট ওয়েতে। তুমি যদি একদিন মনে করো 14 ঘন্টা পড়লা, পরের দিন গিয়ে মনে করো তুমি 3 ঘন্টা পরে ঘুমায় রইলা, এটা আসলে হবে না। তুমি যদি টানা ডেইলি 6 ঘন্টা করেও পড়ো, বাট কনসিস্টেন্ট থাকো, ওই 6 ঘন্টা কিন্তু তোমার লাইফে খুব বড় একটা ভ্যালু অ্যাড করতে পারে। ঠিক আছে, সেই জন্য কনসিস্টেন্ট থাক, পরিশ্রম করো, আর নিজের উপর বিলিফটা রাখো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের মাইন্ডকে বোঝাও যে না, যদি আল্লাহ চায়, উপরওয়ালা যদি চায়, তাহলে আমার পক্ষে এটা সম্ভব। বাট আগে যদি তুমি নিজের শেষ করে দাও যে না, আমার দ্বারা মনে হয় এটা হবে না, আমি এটা পারবো না, ইঞ্জিনিয়ারিং অনেক কঠিন প্রিপারেশন, এখানে অনেক কঠিন কঠিন ম্যাথ আসে, এই সমস্ত ভোগাস কথাবার্তা অজুহাত দিয়ে আসলে লাভ নেই। তুমি শুরু করো, আগে শুরু করো। তুমি না, মানে পারা না পারা অব্দি তুমি মনে করো সেখানে লাগা থাকো। লাগা থাকাটা হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই হচ্ছে আমার পরামর্শ বাকি ব্যাচদের জন্য। এখন দীপ যদি ওদের জন্য শেষ কিছু কথা বলতা। শুরু করতেছি ভাই 24 ব্যাচকে দিয়ে। 24 ব্যাচে যারা আছো তারা অবভিয়াসলি এতদিনের সিলেবাস শেষ হয়ে যাওয়ার কথা, আর যদি না হয়ে থাকে তাহলে এখনো যেহেতু সময় আছে ওই টাইম টুকের মধ্যে যতদূর পারো শেষ করো, আর দেন রিভিশন দিয়ে এক্সামে বসে যাও। আর নিজেদের বারের এক্সাম থেকে, 23 ব্যাচের এক্সাম থেকে একটা কথা বলতে চাই, সেটা হইতেছে কি, বোর্ড কিন্তু এখন গতানুগতিক চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতেছে। বোর্ডও রিসেন্টলি বেশ কোয়ালিটিফুল কোশ্চেন করা, 8টার মধ্যে 2টা একটা কোয়ালিটিফুল কোশ্চেন ঢোকাই দেওয়া স্টার্ট করছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যে গতানুগতিক কোশ্চেন পড়ে গেলে হয়ে যাবে এই চিন্তা ভাবনাটা একটু সাইডে রাখো। মানে ভালো ভালো কোয়ালিটিফুল জিনিসপত্র পড়াশোনা শুরু করো এই। আর 25 বছরের জন্য বলবো যে ভাইয়া, যেহেতু লাইফে আর মাত্র একটা বছরই সময় আছে, ভালো করে পড়াশোনা করার। এরপরে এরপরে কি আছে সেটা আশা করি চিলি আছে, যাক আমি নিজেও জানি না এরপরে কি আছে। তো যেহেতু আর 1 বছর সময় আছে, তো এই টাইমটা ভালোভাবে কাজে লাগাও। উল্টাপাল্টা দিকে যাওয়ার কোনো দরকার নাই ভাই। একটা বছর নিজের আটকে রাখলে তুমি মরে যাবে না, খুব ভালো কিছু, এরপর খুব ভালো কিছু ওয়েট করতেছে তোমার জন্য, যদি একটা বছর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারো। পড়াশোনায় ফোকাস করো। আর এই তো 25 বছরের জন্য এটাই। আর 26 বছরের জন্য তোমরা এক্সামের জন্য প্রিপারেশন নাও। এই খুব বেশি সময় নষ্ট করো না, মেইন বইতে বেশি ফোকাস দাও। মেইন বইতে বেশি ফোকাস দিলে পরে উম, দেখবা যে এক্সামে যা আসতেছে সবকিছু মোটামুটি পারার মধ্যেই থাকবে। হ্যালো ভাই, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। মশির ভাই, এটুকুই না? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আর কি আমাদের কথাই এখানে ছিল। আমরা আমাদের লাইভের একেবারে শেষ দিকে চলে আসছি। হ্যাঁ, তো যেটা আহ, যেটা বল বলো বলো। দীপ। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, তুমি বলো। হ্যাঁ, 26 বছরের জন্য যেটা বলতেছিলাম, কোনোভাবে যদি কোনো কিছু মিস্টেক হয়ে যায় বা তুমি যদি তোমার পছন্দের কলেজে অ্যাডমিশন নিতে নাও পারো, বা ভেঙে পড়ার কিছু নাই, যত দ্রুত পারো এটা থেকে কাভার আপ করে সামনের জন্য বেটার প্রিপারেশন এই যে, নিতে থাকো। আশা করি সৃষ্টিকর্তা তোমার জন্য ভালো কিছুই রাখবে। এই হ্যাঁ, এটা আসলে, আচ্ছা, এদিকে মনে হয় নেটওয়ার্কে খুব প্রবলেম। হ্যাঁ, দীপ, শুনতে পাচ্ছ আমাকে? আহ, আচ্ছা, দীপ মনে হয় এখন ডিসকানেক্টেড হয়ে গেছে হয়তো বা। আচ্ছা, আমরা তাহলে লাইভটা এখানে শেষ করি। অনাকাঙ্ক্ষিত নেটওয়ার্ক আবার আসছে। ভাই, ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, তুমি শেষ করতে পারো তোমার। যদি কোনো 26 ব্যাচ কিনে মনে হয় কিছু না, বলতেছিল। জি ভাই, 26 ব্যাচকে নিয়ে যেটা বলতেছিলাম,
যদি পছন্দের কলেজে অ্যাডমিশন হয়ে যায় সেটা তো বেস্ট। আর যদি কোনোভাবে মিস্টেক হয়ে যায় বা কোনো সমস্যার কারণে যদি অ্যাডমিশনটা না হয়, ওটা নিয়ে ভেঙে পড়ার কিচ্ছু নাই। লাইফে পরিশ্রম করো, পড়াশোনার প্রতি ডেডিকেটেড থাকো, আর ওইটারই মোটিভেশন হিসেবে কাজে লাগাও যে তুমি যেটা চাইছো ওটা পাও নাই, এরপরে তোমার সবই দরকার লাইফে, এরকম একটা মোটিভেশন রেখে পড়াশোনা করো। 2টা বছর, জাস্ট 2টা বছর নিজের সবকিছু থেকে বাইরে রাখো। এরপরে যা পাবা মনে হবে যে সবকিছু থেকে বেশি পাইছো, যতটুকু দিছো তার থেকেও বেশি পাইছো, এমন ফিলিং হবে। সেটাই, আমরা আসলে পরিশ্রমে বিশ্বাসী। মেধা তো অবশ্যই আছে এবং সৃষ্টিকর্তার জি রহমত ভাই, তো অবশ্যই। সেখানে আছে। তো সবকিছুর সমন্বয়ে কিন্তু একজন মানুষের সেখানে সাফল্যটা আসবে। তো আচ্ছা, আমাদের লাইফ আমরা এখানে শেষ করব। ধন্যবাদ দীপকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব পরবর্তীতে অন্য কোনো বুয়েটিয়ান ভাইয়াকে আহ আমন্ত্রণ জানানোর। তো ততদিন অবধি তোমরা ভালো থাকো। যারা 24 ব্যাচ, তারা বেশি প্যারা নিও না। তোমাদের জন্য শুভকামনা। তোমাদের পরীক্ষার আর 1 মাস বাকি আছে, ভালো করে পড়াশোনা করো। যারা 25 ব্যাচ আছে তারা একটু কনসিস্টেন্ট থাকো। আর যারা 26 ব্যাচ, তোমরা ফ্রেশার, তোমরা কলেজের শুরু থেকে চেষ্টা করো যে নিজের রেগুলারিটি প্লাস কনসিস্টেন্সিটা ধরে রাখার জন্য। এটুকু বলে আমি আমার লাইফটা এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই।